কুচি ধরে নিজের স্বামীর বিয়ের আসর থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে মেহবিন। পেছনে পেছনে কালো পোশাক পরিহিত মহিলা বডিগার্ডরা দৌড়ে যাচ্ছে মেহবিনের পেছনে, কিন্তু মেহবিন যেন তাদের ধরা ছোঁয়ার বাইরে। তারা দৌড়ে সামনের দিকে দৌড়াতে লাগলো, কিন্তু পেছনে তাকালে হয়তো দেখতে পেত ঘামার্ত মুখশ্রীর আড়ালে থাকা ক্লান্ত রমণীকে, যে গাছের আড়ালে নিজেকে আড়াল করে রেখেছে। মেহবিন আড়াল থেকে তার ছেলের হাসি দিয়ে বলল, এই মেহবিন হাসান তালুকদারকে ধরতে এসছে? কত বড় সাহস! আমাকে ধরা বুঝি এতই সহজ? একদমই নয়। মেহবিন উল্টো দিকে দৌড় দিল। পেছন থেকে তখনই দুখানা বড় বড় গাড়ি মেহবিনের সামনে এসে দাঁড়ালো। গাড়িগুলো দেখে মেহবিনের বুঝতে বাকি নেই এত লাক্সারিয়াস গাড়িগুলো আর কারো নয়, বরং স্বয়ং আরহাম হাসান তালুকদারের, যে সম্পর্কে মেহবিনের স্বামী। মেহবিন পেছনের দিকে দৌড়াতে চায়, কিন্তু পেছনে আরহামের মহিলা গার্ডদের দেখে থেমে যায়। সে যেন পড়েছে মহা এক বিপদে। একদিকে বাঘ, আরেকদিকে কুমির। কোন দিকে যাবে সে এখন? ব্ল্যাক ব্লেজার পরিহিত, কালো সানগ্লাস পরেই গাড়ি থেকে বেরিয়ে এলো আরহাম হাসান তালুকদার। আরহামকে দেখে এই ভয়ে ঢোক গিল মেহবিনের সামনে দাঁড়িয়ে নিজের ঘড়ি দেখতে দেখতে বলল, আমার প্রায় 1 ঘন্টা 2 মিনিট 34 সেকেন্ড তোমার মতো স্টুপিড মেয়েকে খুঁজতে গিয়ে লস হয়ে গেল। জাস্ট স্টুপিড মেয়ে একটা। মেহবিন কিছুটা সাহস জুগিয়ে মুখ বেঁকিয়ে জবাব দিল, তা বিয়ে রেখে আমার মতো স্টুপিড মেয়েকে কে খুঁজতে বলেছিল শুনি? যান না, যান আপনার মায়েরা টায়রার কাছে যান। শাকচুন্নিটা আপনাকে বিয়ে করার জন্য একেবারে বসে আছে। আরহাম মাথা চুলকে লাজুক হেসে বলল, হ্যাঁ তা ঠিক, আমার হবু বউ আমার জন্য কখন থেকে বিয়ের আসরে বসে আছে। শুধুমাত্র তোমার মতো স্টুপিড মেয়ের জন্যে তাকে অপেক্ষা করাচ্ছি। এখন চলো। মেহবিন হাত ভাঁজ করে শক্ত গলায় চোখ রাঙিয়ে জবাব দিল। আমি কোথাও যাব না, কিছুতেই যাব না। আরহান মেহবিনকে নিজের কাছে নিয়ে ফিসফিস করে বলল, তোমাকে ছাড়া তো আমি বিয়েই করব না। তুমি আমার মামার একমাত্র মেয়ে বলে কথা। তাছাড়া নিজের হাজবেন্ডের বিয়ে অ্যাটেন্ড করে সেই বিয়েতে এনজয় করাও কিন্তু একটা মজাদার ব্যাপার, কি বলো? আর তো কিছুক্ষণ, তারপর তো তুমি এই সো কল্ড বিয়ের বাঁধন থেকে মুক্ত হয়ে যাবে, তাই না? আরহাম শেষের কথায় চুপ হয়ে যায় মেহবিন। হ্যাঁ, আরহামের সাথে সে বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ, যার সমাপ্তি তালাকনামা নামক তিক্ত শব্দে। হ্যাঁ, সে আরহামকে ভালোবাসে না। তাদের মিথ্যে বিয়ে নামক বন্ধন থেকে সেও মুক্তি পেতে চায়। তবে কেন আজ তার বুকে চিনচিনে ব্যথা করছে? কি এই ব্যথার উৎস? মেহবিনের ভাবনার মাঝেই সে উপলব্ধি করে সে হাওয়ায় ভাসছে, অর্থাৎ আরহাম তাকে কোলে তুলে গাড়ির দিকে নিয়ে যাচ্ছে। মেহবিন নিজের হাত পা ছড়িয়ে বলতে থাকে, কি করছেন কি? এক্ষুনি আমাকে নামান বলছি। অসভ্য লোক একটা। নিজের হবু বউকে কোলে নিয়ে বসে থাকুন। আমাকে ছেড়ে দিন, আমি কিছুতেই আপনার সাথে যাব না। আরহাম মেহবিনের দিকে তাকিয়ে ধমকে সুরে বলে, স্টুপিড মেয়ে একটা, বেশি কথা বলো কেন? আমার হবু বউকে বিয়ের পরে সারা বাড়ি কোলে নিয়ে ঘুরবো, তা নিয়ে তোমার থেকে অ্যাডভাইস নিতে হবে না। আপাতত নিজের প্রেজেন্ট ওয়াইফকে কোলে করে আমার বিয়ের আসরে বসিয়ে নিজের বিয়ে দেখাবো। হাজব্যান্ডের বিয়ে আরামের সহিত বসে বসে দেখবে, আলাদাই একটা ফিলিংস। কজনের তোমার মতো ভাগ্য হয় বলো তো? মেহবিন আরহামের কথায় মুখ বিকে এর আগে ফুসফুস করতে লাগলো। আরহাম তা দেখে আলতো হেসে পেছনে থাকা নিজের লেডি গার্ডসদের লেটস মুভ বলে গাড়িতে মেহবিনকে সাথে নিয়ে উঠে গেল। পেছনের গাড়িতে আরহামের দেহরক্ষী রয়েছে, সামনের গাড়িতে শুধুমাত্র আরহাম এবং মেহবিন। আরহাম গাড়ি চালাচ্ছে, তার পাশে মেহবিন বসে রয়েছে হাতে ডিভোর্স পেপার নিয়ে। আরহাম সেই ডিভোর্স পেপারটার দিকে তাকিয়ে গম্ভীর সুরে বলে, এখনও সাইন করনি? আচ্ছা, সাইন না করলে আমাদের ডিভোর্সটা হবে কিভাবে? কিছুক্ষণ পর আমার বিয়ে। আমি চাই না তুমি আমার স্ত্রীর অধিকার নিয়ে আমার বিয়েতে কোনোরূপ ঝামেলা ক্রিয়েট করো। সো যত আর্লি পারো সাইন করে দাও। মেহবিন অসহায়ভাবে ডিভোর্স পেপারটার দিকে তাকালো। ডিভোর্স পেপারে জল জল করছে আরহামের সাইন। পাশের জায়গাটা খালি পড়ে আছে। মেহবিনের একটিমাত্র স্বাক্ষরে হয়তো সেই জায়গাটি পরিপূর্ণতা পাবে। মেহবিন সুদীর্ঘ শ্বাস ফেলে অদৃশ্য এক কষ্টে কাঁপা কাঁপা হাতে ডিভোর্স পেপারে সাইন করে দিল। যদিও তার কিছুটা কষ্ট হচ্ছে, কিন্তু তার এই ভেবে ভালো লাগছে যে সে এখন মুক্ত। সে এখন তার ভালোবাসার মানুষের কাছে ফিরে যেতে পারবে। সাইন করার সঙ্গে সঙ্গে আরহাম গাড়িটা একটা জোরে ব্রেক কষল। মেহবিন ব্রেক কষাতে কিছুটা ঝুঁকে গেল।
পাশে তাকাতেই আরহাম মুখ ঘুরিয়ে গাড়ি থেকে বেরিয়ে গেল। মেহবিন বুঝতে পারল না আরহাম হঠাৎ কোথায় বেরিয়ে গেল। আরহাম যখন গাড়িতে ফিরে এলো তখন মেহবিন দেখতে পেল আরহামের বাঁ হাতে কেমন রক্ত জমাট বেঁধে আছে। আরহাম তীব্র নিঃশ্বাস ফেলছে সময়ের সাথে সাথে। মেহবিনকে কথা বলার সুযোগ না দিয়ে আরহাম গাড়িটা তালুকদার বাড়ির দিকে ঘুরিয়ে নেয়। মেহবিন সম্পর্কে আরহামের মামাতো বোন হয়, অনার্স 2য় বর্ষের ছাত্রী। আরহামের মায়ের ক্যান্সার ধরা পড়েছে, ডক্টর বলেছে হাতে সময় কম। এই সময় তিনি আবদার করে বসেছেন মেহবিনকে তিনি নিজের ঘরের বউ করে আনবেন। মায়ের আবদার আরহাম পূরণ করতে কোনোরূপ দ্বিধা করে না। মেহবিনেরও মায়ের আবদার পূরণ করতে আরহাম কোনোরূপ দ্বিধা করে না। মেহবিনের বাবা ও বোনের শেষ ইচ্ছে রাখেন, কিন্তু সমস্যা দাঁড় করায় মেহবিন। সে কিছুতেই আরহামকে বিয়ে করতে চায় না। তার পেছনেও বেশ বড় কারণ রয়েছে। তার কারণ অভ্র, যার সাথে পূর্বে তার বিয়ে ঠিক হয়েছিল। অভ্র আরহামের চাচাতো ভাই। সে নিজেদের ব্যবসার কাজে অস্ট্রেলিয়া রয়েছে। ছোটবেলা থেকেই মেহবিন তাকেই পছন্দ করলেও অভ্র করে কিনা তা নিয়ে সন্দেহ আছে। আরহামের মায়ের ইচ্ছেতে অভ্রের বাবা মাও আপত্তি করেনি, কিন্তু অভ্র সম্পূর্ণ মেহবিনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে। মেহবিনের ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা হলেও সে আরহামের বাড়িতে যেতে মানা করে তার বাবাকে। মেহবিনের বাবাও মেয়ের সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেনি। তিনি শুধু দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, মারে তুই রাগ করিস না, দেখবি আমার সিদ্ধান্তকে তুইও সঠিক বলবি। আমি ঠিক ছিলাম, তুইও বুঝবি একদিন। আরহাম অনেকবার চেষ্টা করা সত্ত্বেও মেহবিন কিছুতেই তার সিদ্ধান্ত থেকে পিছু পা হয়নি। অবশেষে হুট করে একদিন আরহাম মেহবিনের বাসায় এসে তাকে জানায় সে মেহবিনকে ডিভোর্স দিয়ে দিবে। প্রথমে শুনে মেহবিন খুশি হয়, কিন্তু আরহাম তাতে শর্ত জুড়ে দিয়ে বলে, ডিভোর্স দিব ভালো কথা, কিন্তু যেদিন তোমাকে ডিভোর্স দিব সেদিনই আমি পুনরায় বিয়ে করব আমার বিজনেস পার্টনার মায়রাকে। সেদিন বিয়েতে তোমাকে উপস্থিত থেকে আমাদের বিয়ে দেখতে হবে এবং 3 মাসের জন্যে আমার বাড়িতে থাকতে হবে। প্রথমে আরহামের অদ্ভুত শর্তে মেহবিন রাজি হলেও এই ভেবে সে খুশি যে সে মিথ্যে বিয়ে নামক বন্ধন থেকে মুক্তি পাবে। কিন্তু যখন সে শুনল তাকে আরহামের বাড়িতে 3 মাস থাকতে হবে, তখনই ঘটে বিপত্তি। আরহামের বাসা থেকে সে অভ্রের কাছে ফিরবে কি করে? তাই তো বিয়ের দিন আরহামের বাসা থেকে ডিভোর্স পেপার হাতে নিয়ে মেহবিন পালিয়ে যায়, কিন্তু অবশেষে ধরা পড়ে যায় আরহামের হাতে। গাড়ির হর্নেই অতীত থেকে বের হলো মেহবিন। আরহাম মেহবিনের হাত ধরে বিয়ের হলের দিকে নিয়ে যেতে থাকে। সেখানে উপস্থিত সকলে দুজনেরকে একসাথে দেখে কিছুটা অবাক হলেও আরহামের মা রহস্যময় এক প্রশান্তির হাসি দেয়। মায়েরা ছুটে এসে বধূ সাজে বিচলিত হয়ে বলে, মেহেবির সাইন করেছে? আরহাম বলার পূর্বেই মেহবিন মুখ বেঁকিয়ে বলে, চিন্তা করবেন না, আপনার হাবি এখন মুক্ত। এখন নিশ্চিন্তে বিয়ে করুন আপনারা। মায়েরার মুখশ্রীতে নিশ্চিন্তে রেশ লক্ষ্য করা গেল। চলো আরহাম, আমাদের বিয়েতে দেরি হয়ে যাচ্ছে, এমনিতেই অনেক টাইম নষ্ট হয়ে যাচ্ছে। মায়েরার কথায় আরহাম তাকে নিয়ে বিয়ে স্টেজের দিকে গেল। কাজী সাহেবও বিয়ের ব্যবস্থা শুরু করলেন। মেহবিন নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে রইল। যে মানুষটা কিছুক্ষণ পূর্বেই তার স্বামী ছিল, আজ সে অন্য কারো হয়ে যাবে। স্বামীর বিয়ের আসরে দাঁড়িয়ে ডিভোর্স পেপারে গোটা গোটা অক্ষরে আরহামের নামখানা দেখে বুকটা ছ্যাদ করে উঠল মেহবিনের। তার নেত্রজোড়া না চাইতেও বিয়ের স্টেজে বসে থাকা সুদর্শন পুরুষের দিকে চলে গেল, যে কিছুক্ষণ পূর্বেও তার স্বামী ছিল। সে একটু পর অন্য কারো স্বামী হয়ে যাবে ভাবতেই হাত পা কাঁপছে মেহবিনের। আচ্ছা, সে তো আরহামকে ভালোবাসেনি, কিংবা বিয়ের পর কখনো সংসারও করেনি, তবে কিসের এত টান অনুভব হচ্ছে তার? তবে কি তা কবুল নামক পবিত্র শব্দের রেশ? যেই রেশের সূত্র ধরে মেহবিনের হৃদয় অনবরত জন্ম হচ্ছে আরহামকে ঘিরে অনুভূতি। মেহবিনের অজান্তেই খুব কম মানুষ নিয়ে আরহাম এবং মায়রার বিয়ে হচ্ছে। আরহামের বাড়ির বাগানে থাকা বিশাল হলরুমে কাঁধে কারো স্পর্শ পেয়ে মেহবিন পেছনে ঘুরে তাকিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে আছেন। মেয়ের মাথায় স্নেহের সহিত হাত বুলিয়ে তিনি প্রশ্ন করেন, এইবার খুশি তো মা? দেখ, আরহাম তোকে মুক্ত করে দিয়েছে, অন্য কাউকে বিয়ে করেছে। মেহবিন কোনোরূপ জবাব না দিয়ে অধর জোর করে সামান্য হাসি ফুটিয়ে আরহামের দিকে তাকায়, কিন্তু আরহাম একবারও তার দিকে তাকালো না। কাজী সাহেব আরহাম এবং বায়নাকে দিয়ে
বিয়ের পেপারে সাইন করিয়ে নিলেন। অথবা মায়েরাকে কবুল বলতে বলে সে দ্রুততম সময়ে কবুল বলে ফেলে। কাজী সাহেব আলহামদুলিল্লাহ বলে আরহামকে কবুল বলতে বলে। মেহবিনের নিজের বিয়ের সময়ের কথা মনে পড়ে গেল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, দ্রুত পায়ে বাগানের দিকে চলে গেল। পেছনে ঘুরলে হয়তো দেখতে পারত আরহামে অধরে লেগে থাকা তৃপ্তির হাসি। হলের হইচই শুনে মেহবিনের বুঝতে বাকি নেই বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে ইতিপূর্বে। মেহবিনের পেছনে পেছনেই তার বাবা আফজাল সাহেবও আসেন। মারে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? ভেতরে চল। বাবার কথায় মেহবিন আশেপাশের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে তার বাবাকে বলল, বাবা বিয়ে তো হয়েই গেল, এখন চলো আমরা নিজেদের বাড়ি চলে যাই। কিন্তু মেহবিন তার বাবার কথায় কর্ণপাত না করে তার বাবার হাত ধরে গেটের দিকে নিয়ে যেতেই দেখতে পায় তার সামনে আরহামের দেহরক্ষীগণ বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেহবিন কিছুটা ভয় নিয়ে বলে, আপনারা এইভাবে আছেন কেন? সরুন বলছি, আমরা গাড়ি নিয়ে এক্ষুনি বের হব। আমার অর্ডার ব্যতীত তুমি কেন একটা মাছিও আরহাম হাসান তালুকদারের ত্রিসীমানা থেকে বের হতে পারবে না, এইটুকু তোমার জানা উচিত, স্টুপিড মেয়ে। আরহামের কণ্ঠস্বর শুনে তড়িৎ গতিতে পেছনে তাকায় মেহবিন। মেহবিনের বাবা তা দেখে মুচকে হাসে। আরহাম মেহবিনের দিকে এগিয়ে এসে একটা কাগজ মেহবিনের দিকে ছুরি দিয়ে বলে, পেপারটা ভালো করে পড়ো, স্টুপিড মেয়ে। শর্ত অনুযায়ী 3 মাস তোমাকে এই আরহাম হাসান তালুকদারের বাড়িতেই থাকতে হবে, আদারওয়াইজ আমি অন্য স্টেপ নিতে বাধ্য হব। মেহবিন কিছুটা সাহস জুগিয়ে বলে, আমাদের ডিভোর্স হয়ে গেছে, আপনি আবারও বিয়ে করেছেন, তাহলে আমি কেন আপনার বাড়িতে থাকবো? বলতে পারেন কেন আটকে রাখতে চাইছেন আমাকে? শেষের কথাটাই কিছুটা চিৎকারের সুরে বলে মেহবিন। আরহাম তাকে বিরক্ত হয়ে মেহবিনের কানের কাছে এসে ধীর গতিতে বলে, আমি কত সুন্দর করে আমার মায়েরা ডার্লিংয়ের সাথে সংসার করছি তা দেখবে না? দেখে নেওয়া কিন্তু ভালো। অভ্রের সাথে সংসার করার আগে একটা ভালো এক্সপেরিয়েন্স হয়ে যাবে। কথাটি বলেই আরহাম মেহবিনের হাত ধরে বাড়ির দিকে নিয়ে যায়। মেহবিন তার বাবার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, বাবা তুমি ওনাকে আটকাও, আমি কিছুতেই এই বাড়িতে থাকবো না, আমি তোমার সাথে বাড়িতে যাব। মেহবিন বাবা হাত উঁচু করে বললেন, আমি প্রথমে স্যালেন্ডার করে ফেললাম মামুনি। তুমি নিজে থেকেই আরহামের শর্তের পেপারে সাইন করেছ, এখন আমার কিচ্ছু করার নেই। মেহবিন তার বাবার উত্তরে হতাশ হয়ে পড়ে। আরহাম তাকে এক প্রকার টেনে হেঁচে একটা বিশাল কক্ষে ছুঁড়ে ফেলে। মেহবিন গিয়ে বিছানায় পড়ে যায়। আরহাম পকেটে হাত গুজে চারপাশে ভালো করে তাকিয়ে বলে, এই ঘর থেকে এক পাও বাইরে বের করলে আমার থেকে খারাপ কেউ হবে না, গট ইট? আরহাম কথাটি বলেই বেরিয়ে যায়। মেহবিন রাগে ফুঁসতে ফুঁসতে উঠে দাঁড়িয়ে বলে, মগের মুলুক পেয়েছেন নাকি? আমাকে ডিভোর্স দিয়ে মুক্ত করলো নাকি উল্টো বন্দি বানিয়ে ফেললো? আমি তো এখন ইচ্ছে করে ঘর থেকে বের হব, সারা বাড়ি ঘুরে বেড়াবো, দেখি কে কি করে আমায়। মেহবিন কথাটি বলেই পুনরায় বসে পড়ল। সে বুঝতে পারছে না আরহাম আসলে চাইছেটা কি তার থেকে। ডিভোর্স দিয়ে পুনরায় বিয়ে করে তাকে কেন আটকে রাখতে চাইছে সে। মেহবিন গ্লাস বের করে জগ থেকে পানি নিয়ে ঠক করে খেয়ে ফেললো। সে ঠিক করলো কালকের ভার্সিটি গিয়ে সবার প্রথমে তার বেস্ট ফ্রেন্ড অন্তরের সাথে দেখা করবে। অন্তরের সাথে দেখা করে কোনো একটা ব্যবস্থা করে অভ্রের সাথে যোগাযোগ করতে হবে। অভ্রকে জানাতে হবে তার এবং আরহামের ডিভোর্স হয়ে গিয়েছে। কিন্তু অভ্র কি তাকে ফিরিয়ে নেবে পুনরায়? মেহবিন গ্লাসটা তার বিছানার পাশে রাখতে গিয়ে শুনতে পেল বাহির থেকে আগত কিছু মেয়েদের হাসি ঠাট্টার শব্দ। মেহবিন দরজা দিয়ে উকি দিয়েই দেখতে পেল তারা মায়রাকে নিয়ে হাসতে হাসতে আরহামের ঘরের দিকে নিয়ে যাচ্ছে। সম্পর্কেই তারা মায়রার বান্ধবী। তাদের মধ্যে একজন হাসতে হাসতে বলল, আজ বাসরাতে আব্রাহিম ভাইয়া দেখিস, তোকে ঘুমাতে দিবে না। এত সুন্দর লাগছে তোকে মায়েরা। আব্রাহিম ভাইয়া আজ চোখে শশীর ফুল দেখবে। মেয়েটার কথা শুনে সকলে হেসে দেয় একসাথে। মায়েরা লজ্জা পায় তাদের কথা শুনে। মেহবিন মুখ বেঁকিয়ে বলে, সুন্দর না চাই? তার মধ্যে সেখানে আরহামের আগমন ঘটল। সে সকলকে দেখে বলল, লেডিস, আপাতত আপনারা যেতে পারেন। আমার বউকে এবং আমাকে দয়া করে একা ছেড়ে দিন, থ্যাংক ইউ। ভাইয়ার দেখি তোর সইছে না। আপনারাই তো বউ নিয়েছেন আপনি। মেহবিন আরহামের কথা শুনে হাতে হাত রেখে বড় বড় চোখ রেখে বললে, ফুপির বড় ছেলেটা এত বড় নির্লজ্জ, ছি! আমি বহুত বড়
বাচ্চা বেঁচে গিয়েছি। ছোটবেলা থেকে আমেরিকা থেকে পড়াশুনো করে তাদের কালচার একেবারে শিরায় শিরায় আয়ত্ত করে ফেলেছে। নির্লজ্জ ছেলে কোথাকার। সকলে মিলিয়ে আরহাম এবং মায়েরাকে বাসার ঘরে রেখে আসে। মেহবিন নিষ্পলক কিছুক্ষণ চেয়ে থেকে নিজের ঘরে থেকে পা বাড়াতে নিলে সেখানে একজন স্টাফ এসে মেহবিনের হাতে দুধের গ্লাস ধরিয়ে দিয়ে বলে, কথাটি বলেই মেয়ে স্টাফটি প্রস্থান করে। মেহবিন বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি। ফুফিও তাকে এমন কাজ করতে বললো কেন। মেহবিন আর কিছু না ভেবে দুধের গ্লাস হাতে আরহামের ঘরে নক দেয়। কিছুক্ষণ পরে সে মায়রা দরজা খুলে দেয়। মেহবিন দেখতে পায় মায়রার শাড়ি এলোমেলো, চুলগুলো খোলা একেবারে। মায়রাকে এমনভাবে দেখে হাতের মুঠো শক্ত করে ঠায় দাঁড়িয়ে যায় মেহবিন। মায়রা মেহবিনকে দেখে মিষ্টি এসে বলে, মেহেবির, তুমি এত রাতে কোনো দরকার? ভেতর থেকে আরহাম বলে উঠল, এত রাতে কে এসেছে মায়েরা ডার্লিং? মেহেবির এসেছে। আরহাম সামান্য উফ নামক বিরক্তিকর শব্দ করে বলে, আজব, সামান্য কমন সেন্স কি নেই? এই টাইমে নতুন কপতি বিজি থাকতে পারে, তাদের ডিস্টার্ব করা উচিত না। এটাও কি স্টুপিড মেয়েটা জানে না? সামান্য ম্যানার্সটুকু নেই, স্টুপিড মেয়ে একটা। এসব পাবলিকদের জন্য বাইরে নো ডিস্টার্ব বোর্ডটা ঝুলিয়ে রাখতে হবে। আরহামের কথায় অপমানে মেহবিনের আঁখি জোড়াবে সামান্য অশ্রু গড়িয়ে পড়ে। মায়রা তা দেখে বলে, আরহাম, প্লিজ স্টপ, এইভাবে বলো না। মেহবিন মায়রা থেকে তাকিয়ে চোখ পাকিয়ে বলে, মায়েরা আপু, কাউকে বলে দিও, কাউকে ডিস্টার্ব করার ইন্টেনশন আমার নেই। ফুপি দুধটা দিয়ে যেতে বলেছিল, তাই এসছি, না হলে কখনো আসতাম না। মেহবিন কথাটি বলে চলে যেতে নিলেই প্রাক্তন স্বামীর বাসর ঘরের সামনেই দাঁড়িয়ে অপমানে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে মেহবিন। না চাইতেও ঠায় দাঁড়িয়ে রয়েছে আরহামের সদর দরজার সামনে। কারণ আরহামের করা নির্দেশ বাসরাতের এত সুন্দর ডেকোরেশনে আরহাম এবং মায়েরা সুন্দর করে কাপল পিক তুলে দিতে হবে। আরহামের কথার বিপরীতে ভেজা গলায় তেজ দেখিয়ে মেহবিন উত্তর দেয়, আপনার এত স্টাফ থাকতে আমাকে তুলে দিতে হবে কেন? ক্যামেরাম্যানের কি অভাব পড়েছে? স্টুপিডের মতো বেশি কথা বলবে না মেয়ে। আমার বাড়িতে থাকছো, সো আমার প্রতিটা অর্ডার তোমাকে শুনতে হবে, বুঝলে? আরহামের কথায় সাড় জানিয়ে মায়েরাও অনুরোধের সুরেই বলে, আরহাম যখন বলেছে তুলেই দাও না মেহেদি, আমার ছবিগুলো ফেসবুকের প্রোফাইলে কভারে দিব। বিয়ে করে এত সুন্দর জামাই পেয়েছি, সবাইকে দেখাতে হবে না? তুলো তুলো, সুন্দর করে তুলো। এ শয়তান সেনরির কথা শুনলে গা জ্বলে। একদিন বিয়ে হতে না হতেই আমার জামাই বলে বলে সারা বাড়ি মাথায় করে ফেলেছে। উফ, আমার এত রাগ হচ্ছে কেন? মেহবিনকে বিড়বিড় করতে দেখে আরহাম ভ্রুকুচকে বলে, স্টুপিডের মতো কি এত বিড়বিড় করছো? আমাদের কাপল পিক তোলো। কথাটি বলে আরহাম মায়ের কোমরে হাত দিয়ে সুন্দর করে পোজ দেয়। মেহবিন আরহামের আইফোনটি হাতে নিয়ে মনে মনে হাজারখানা আরহামকে গালি দিয়ে ছবি তুলতে থাকে। না চাইতেও আরহামের হাতের দিকে তার নজর যাচ্ছে। বিরক্তিকর লাগছে সব কিছু তার। মেহবিন অনুভব করলেও তার আঁখিতে ধরা দিচ্ছে ফোটা ফোটা অশ্রুবিন্দু। মেহবিন কোনো মতে ছবি তুলে মায়েরার হাতে ফোনটি দিয়ে আরহামের কক্ষ থেকে প্রস্থান করে। নিজের ঘরে এসে পায়চারি করতে থাকে মেহবিন। কেন হচ্ছে তার সাথে এমন এমন বাজে অনুভূতির কারণই বা কি? আরহাম কেন তাকে দিয়ে এসব করাচ্ছে? মেহবিন বিছানায় গিয়ে শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই তার ঘুম আসছে না। সমস্ত নিদ্রা যেন তার সাথে বেশ অভিমান করে ছুটে পালিয়ে গেছে। শীতের মধ্যেও অদ্ভুত এক অস্থিরতায় মেহবিনের শরীরে তাপমাত্রা বেশ যেন 1 ডিগ্রি বেড়ে গেল। মেহবিন শুয়ে থেকে হাত জোড়া পরস্পরের সাথে ঘষে তা আবারও উষ্ণ করে তুলল। মেহবিন বুঝতে পারল তার আজকে আর ঘুম আসবে না। মেহবিন তার কক্ষ থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে রওনা দিল। ছাদে এসে সে বেশ শীত অনুভব করলো। চারপাশে শীতের ঠান্ডা হাওয়া এসে তার গায়ে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। মেহবিনের ভালো লাগলো। নেত্রপল্লবে আবেশে চোখ বন্ধ করে নিল। পরক্ষণে তার মস্তিষ্কে এসে ধরা দিল আরহাম এবং মায়রার ঘনিষ্ঠ মুহূর্তগুলো। মেহবিন চট করে তার আঁকিঝোড়া খুলে ফেলল। শীতে মৃদুভাবে কেঁপে উঠল তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ। তখন পেছন থেকে কেউ মেহবিনকে গায়ে চাদর দিয়ে আলতো করে জড়িয়ে নিল। মেহবিন পেছনে তাকিয়ে আরহামকে দেখে কিঞ্চিত নয় বেশ কড়াভাবে অবাক হলো।
বাসরাত ছেড়ে আরহাম এখন এখানে কি করছে? আরহাম খানিকটা ধমকে সুরেই বলল। এই শীতের রাতে চাদর ছাড়া বের হয়েছো কেন? ঠান্ডা লাগলে কি হবে তখন? আরহামের ধমকে সুরে করা যত্নটুকু হজম হলো না মেহবিনে। সে মুখ ঘুরিয়ে খানিকটা অভিমানের সুরে বলল, তা নিজের বাসরাত ছেড়ে এখানে কি করছেন শুনি? আমি তো আপনাকে বাসরাতে এসে ডিস্টার্ব করি, তো আমার জন্য বাসরাত বাদ দিয়ে এসব কনসার্ট দেখতে এসেছেন কেন? মেহবিনের মনের কোহিনী থাকা সুপ্ত অভিমানকে বুঝতে পেরে খানিকক্ষণ আলতো হেসে ছাদের রেলিংয়ে হাত রাখল। মেহবিনের প্রশ্নে কোনোরূপ জবাব দিল না। মেহবিনের অশ্রুমাখা আখির দিকে তাকে মুগ্ধ গলায় বলল, সৃষ্টিকর্তা সব থেকে নিখুঁত করে সৃষ্টি করেছেন মানুষের আখি জোড়া, তাই আখি জোড়ায় আলাদা এক মায়া থাকে। কিছু কিছু মানুষের আখি জোড়া এতটাই সুন্দর, আমরা তখন সেই মানুষের আখি জোড়াকে মায়াবী বলে আখ্যা দিয়ে থাকি। আমি ঠিক বুঝলাম না, তাই মেয়ে, তুমিও অদ্ভুত মায়াবী আখি জোড়ার অধিকারী। নিজের আখি জোড়া ভালো করে আয়নায় দেখেছো কখনো? আরহামের প্রশ্নের জবাবে মেহবিন তাচ্ছিল্যে সুরে বলে, না তাই বুঝি। তাই। অথচ এই খাতিরেও অশ্রুপাত দেখতে কিছু মানুষ আসছে। এতটা পাষাণ বুঝি মানুষ হয়? মেহবিনের থেকে পাশান নামক উপাধি লাভ করে সুদীর্ঘ শ্বাস ফেলল আরহাম। আরহাম হয়তো মেহবিনকে কিছু বলতে চাইছিল, কিন্তু তার পূর্বেই সেখানে মায়েরা এসে আরহাম এবং মেহবিনকে একসাথে দেখে তড়িৎ গতিতে পা চালিয়ে আরহামকে প্রশ্ন করে, আরহাম, তুমি এখানে? আমি তোমাকে কখন থেকে খুঁজে চলেছি। আমার তো ঘরে একা থাকতে ভয় লাগে, বলো। মেহবিন মুখ বেঁকিয়ে মনে মনে বলে, এত বড় দামড়ি মেয়ের নাকি আবার ভয় করে, যত সব ঢং। আরহাম মায়রার কথায় মায়রার গালে হাত রেখে বলে, আমি তো এখানেই আছি, তোমার পাশেই আছি। ভয় কিসের মায়েরা ডার্লিং? একটা ইম্পর্টেন্ট কল এসেছিল, তাই ছাদে এসেছিলাম। মায়রা আরহামের হাত ধরে বলে, ঘরে চলো আরহাম, আজকে রাত আমাদের জন্য স্পেশাল। আমি একটা টাইমও ওয়েস্ট করতে চাচ্ছি না, চলো। শেষের কথাটি বলে মায়রা মেহবিনের দিকে তাকালো। মেহবিন শক্ত করে খামচে ধরলো নিজের চাদর। আরহামের হাত ধরে মায়রা তাকে ছাদ থেকে নিয়ে গেল। মেহবিন ধপ করে বসে পড়ে। সব কিছু তার কাছে বিষাদময় লাগছে। মেহবিনের এই বিষাদের কারণ স্বয়ং আরহাম নিজেই। সকাল সকাল নিজের ব্যাগ কাঁধে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে মেহবিন। ভার্সিটি এসেই মেহবিনকে দূর থেকে দেখে অন্ত এসে তাকে জড়িয়ে ধরল। অতঃপর মেহবিনের হাত ধরে তাকে ক্যান্টিনে নিয়ে এসে বসে প্রশ্ন ছুড়ল, শুনেছি তোদের ডিভোর্স হয়ে গেছে, আবার আরহাম ভাইয়া আবার বিয়েও করে ফেলেছে। এত কিছু কিভাবে হলো? মেহবিন ক্ষিপ্ত গলায় উত্তর দিল, শুধু কি তাই, বদ লোকটা নিজের বউকে নিয়ে নির্দ্বিধায় সংসার করছে, কিন্তু আমাকে তার বাড়িতে জোর করে আটকে রেখেছে 3 মাসের জন্য। ডিভোর্স তো হয়ে গেছে, তাহলে তোকে তার বাসায় রেখেছে কেন? তুইও বা আরহাম ভাইয়ের কথা শুনছিস কেন? মেহবিন কপালে হাত রেখে জবাব দেয়, শুনছি কি সাধে, এই ডিভোর্সের জন্যই তো এত কিছু করলাম, কিন্তু যার জন্য ডিভোর্সটা নিয়েছি সেই তো জানে না আমার ডিভোর্সের কথা। অন্ত কিছুটা মন খারাপ করে বলল, কিন্তু অভ্র ভাইয়াকে তুই কি করে জানাবি? সে তো তোর বিয়ের বিরহে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছে। আধুনিক যুগের দেবদাস সে। কথাটি বলেই শব্দ করে হাসলো অন্ত। মেহবিনের মুখশ্রীতে বিরক্তির রেশ লক্ষণীয়, অর্থাৎ অন্তর কথা তার তেমন পছন্দ হয়নি। মেহবিন হতাশার সুরেই বলে, অভ্র ভাইয়া কি আদৌ আমাকে ভালোবাসে? আমি তো সারা জীবন তাকে একপাক্ষিক ভালোবেসে গেলাম। ভালো না বাসলে কি তোর বিয়ের কষ্টে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলতো? ভালো না বাসলে নিশ্চয়ই তোকে নিজের বড় চাচাতো ভাইয়ের বউয়ের যথাযথ সম্মানটুকু দিত, তাই না? অন্তর কথায় মেহবিন চায় চুমুক দিয়ে অন্তর কথাগুলো কিছুক্ষণ ভাবলো। মেহবিন ভার্সিটি থেকে এক ক্লাস না করেই বেরিয়ে গেল। আনমনে রাস্তার ধার দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে চলে এলো। তখনই একটা বিরাট গাড়ি এসে তার সামনে এসে ব্রেক কষলো। গাড়ি থেকে সাদা শার্ট পরিহিত একজন যুবক বেরিয়ে এলো। তাকে দেখে মেহবিন নিজের স্বামীর ওয়ালপেপারে তার প্রাক্তন স্ত্রীর ছবি দেখে খুব একটা অবাক হলো না মায়রা। আরহামের অজান্তে সেই ছবি সযত্নে ডিলিট করে দিল। আরহাম গাড়িতে বসে ল্যাপটপে কাজ করছিল। সে মায়রার কাণ্ড অকপটে দেখে নিল, অথচ একটি বাক্য উচ্চারণ করলো না তার বিপরীতে। শুধু মুখ দিয়ে বলল, থ্যাঙ্কস মায়েরা, আমার খেয়াল ছিল না। মায়রা বিপরীতে সৌজন্যমূলক হাসি দিল। গায়ে থেকে সাদা শার্ট পরিহিত একজন সুদর্শন যুবককে দেখে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল মেহবিন। যুবকটিও
পরম মমতার সাথে মেহবিনকে জড়িয়ে মেহবিনের মাথায় হাত বুলিয়ে প্রশ্ন করলো। কেমন আছেন ভাবি? মেহবিন যুবকের থেকে নিজেকে ছাড়িয়ে মুখ ফুলিয়ে জবাব দেয়। ভাবি না ছাই, তোর ভাইয়ের কর্মকাণ্ডের কথা কি কিছুই জানিস না আরিয়ান? আরিয়ান আঙ্গুল তার থুতনিতে রেখে কিছুটা ভাবার্থ ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে চট করে জবাব দিল। উফ, তুই তো এখন আমার এক্স ভাবি। মায়ের থেকে সবকিছু শুনেছি, আমার ভাবি এখন। আরিয়ানের বলার মাঝেই মেহবিন ব্যঙ্গার্থ অর্থে বলল। সে আর কেউ নয়, বরং তোর ভাইয়ের মায়েরা ডার্লিং। মেহবিনের অঙ্গভঙ্গি দেখে শব্দ করে হেসে ফেলে আরিয়ান। হাসতে হাসতেই বললেও, আমার এখন বড্ড আফসোস হচ্ছে রে মেহু। ভাইয়ের সেকেন্ড বিয়েটা খেয়ে যেতে পারলাম না। জরুরি কনফারেন্সে সিলেটে যেতে হলো 10 দিনের জন্য। তার মধ্যে আমার ভাই দুইটা বিয়েও করে ফেললো। অথচ দেখ, আমার মতো হ্যান্ডসাম কিউট ছেলের জন্য একটা বউ তো দূরে থাক, একটা গার্লফ্রেন্ডও নেই। আফসোস রে, কি করলাম লাইফে। মেহবিন গম্ভীর সুরে জবাব দেয়। ভাইয়ের দ্বিতীয় বিয়ে হওয়াতে ভাইয়ের থেকে তোকে বেশি খুশি লাগাচ্ছে। তা তো হবই, ভাইয়ের সদ্য বিয়ে হয়েছে বলে কথা, তাও আবার সেকেন্ড ম্যারেজ। ইন্টারেস্টিং। কেন তুই খুশি হসনি? আরিয়ান মেহবিনকে চোখ টিপ দিয়ে প্রশ্ন করে। মেহবিন কিছুক্ষণের জন্য নীরব থেকে আরিয়ানের পেটে কোনোই দিয়ে গুতা মেরে জবাব দেয়। তোর মতো বদমাইশের এজন্যই কপালে জিএফ জোটে না। এখন আমার ভালো লাগছে না, আমাকে বাড়ি নিয়ে চল। জো হুকুম মেরে রানী, চল বাড়ির দিকে যাওয়া যাক। আরিয়ানের কথার বিপরীতে মেহবিন সামান্য হেসে আরিয়ানের গাড়িতে উঠে বসে। আরিয়ান হাসান তালুকদার আরহামের ছোট ভাই, একজন বিরাট বড় চিকিৎসক। বয়সে মেহবিনের থেকে বড় হলেও ছোটবেলা থেকেই দুজনে খুব ভালো বন্ধু। বলতে গেলে দুজনের বেস্ট ফ্রেন্ড। আরিয়ান মেহবিন একসাথে বাড়ি ফিরল। আরিয়ানকে দেখে আরহামের মা ছুটি তার ছেলেকে এক প্রকার জাপটে ধরে আনন্দের সহিত বললেন। আরিয়ান বাবা, তুই এসেছিস? আসতে কোনো সমস্যা হয়নি তো? শ্রী, আমার ছেলেটা ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, এই 10 দিনে কেমন শুকিয়ে গিয়েছিস। আমি কিন্তু আজ কোনো কথা শুনবো না। আমার পাশে বসে তোকে নিজ হাতে খাইয়ে দিব। কথাটি শুনেই শিরিন বেগম সব স্টাফদের হাঁক ছেড়ে ডাকতে ডাকতে বললেন। এই, তোমরা কোথায় সবাই? আমার ছেলে এসেছে, খাবারের ব্যবস্থা করো ফার্স্ট। আরিয়ান তার মমতাময়ী মায়ের কর্মকাণ্ড দেখে তার হাত ধরে শুধায়। সব হবে মা, তুমি একটু রিল্যাক্স হও। আচ্ছা মা, ভাইয়া কোথায়? সে অফিসের একটা জরুরি মিটিংয়ে বেরিয়েছে, সাথে মায়েরাকেও নিয়ে গিয়েছে। বিয়ের পরে কই একটু ছুটি নেবে না? তা তো নিলই না, উল্টো বউটাকে রেস্ট নিতে দিল না। জামাই বউ চললো অফিসে। মেহবিন শিরিন বেগমের কথা শুনে থমথম করে ফেলে মুখশ্রী। নিজের অজান্তেই বলে ফেলে। অফিসেও কি মায়েরা টায়রাকে না নিয়ে গেলে হয় না? 24 ঘন্টাই বুঝি বউকে দেখতে হয়। লোকটা এত বড় পাগল কেন? অসহ্য। মেহবিনের কথায় আরিয়ান মেহবিনের কাছে এসে সন্ধিয়ান চোখে তাকিয়ে বলল। মেহু, তুই কি কিছু বললি? ভাইয়ের বউ নিয়ে বাড়াবাড়ি কি সহ্য হচ্ছে না তোর? মেহবিন তড়িৎ গতিতে আমতা আমতা করে জবাব দেয়। আমার সহ্য হবে না কেন? আমি তো মজা করে বললাম। আরহাম ভাইকে কয়দিন পরে সবাই বউ পাগল বলবে। আরহাম ভাইকে কয়েকদিন পরে সবাই বউ পাগল ডাকবে। আচ্ছা। কথাটি বলে আরিয়ান মুখ চেপে হাসল। মেহবিন যেন হাত ছেড়ে বাঁচল। আরিয়ান তার মাকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল। মা, আগে বলো, সব মেডিসিন নিয়েছো? তুমি কিন্তু বড্ড অবহেলা করো। শিরিন বেগম সামান্য হেসে জবাব দেয়। বাবারে, আরহাম আর তুই থাকতে আমি কি ঔষধ নিয়ে অনিয়ম করতে পারি বল? তোরা তো বুঝতে চাস না, ওষুধ খেয়েই বা কী হবে। আমার হাতে যে সময় কম, চলে তো যেতেই হবে। মায়ের আগত মৃত্যুর কথা শুনেই বুক মোচড় দিয়ে উঠে আরিয়ানে। সঙ্গে সঙ্গে মেহবিন তার ফুপিকে জড়িয়ে ধরে অভিমানের সুরে বলে। এসব কি বলছো ফুপি? কিচ্ছু হবে না আমার, কিচ্ছু হবে না তোমার, তুমি ঠিক সুস্থ হয়ে যাবে। শিরিন বেগম শুধু মেহবিনের মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে। ছোটবেলা থেকেই মায়ের আদর মেহবিন তার ফুপুর কাছে পেয়েছে। মা মরা মেয়েকেই নিজের সন্তানের মতো আগলে রেখেছেন সব সময় শিরিন বেগম। তাই তো শেষ সময় এসে নিজের ছেলের সাথে মেহবিনের সুখের সংসার দেখে যেতে চেয়েছিলেন, কিন্তু আফসোস তা হলো না। আরিয়ান কপট রাগ দেখিয়ে বলে। মা, তোমাকে কতবার বলেছি আমি এইসব কথা একদম বলবে না, ভালো লাগে না আমার, তবুও বলো এইসব কথা। তোমার ছেলের ওপর কি তোমার ভরসা নেই? দূর, খাবোই না কিছু।
আরিয়ান অভিমানের সাথে মুখ ফিরিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। শিরিন বেগম মেহবিনের দিকে তাকে আলতো হেসে বলে, ছেলেটা আমার বড্ড অভিমানী। যাই গিয়ে ছেলেটার রাগটুকু কমানোর ব্যবস্থা করে আসি। মা, পাগল ছেলে হয়েছে দুটো আমার। শিরিন বেগমের কথা শুনে মেহবিনও হেসে ওঠে। মেহবিন এক কাপ চা নিয়ে নিজের বারান্দায় এসে দেখে আরহামদের গাড়ি প্রবেশ করছে গেট দিয়ে। আরহাম এবং মায়েরা হাসতে হাসতে গাড়ি থেকে বের হচ্ছে। মায়েরা হাসতে হাসতে আরহামের গাল ধরে টেনে দেয়। আরহাম মাথা চুলকে লাজুক হাসে। তা দেখে আরেক দফা হাসে মায়েরা। মেহবিন দ্রুত তার ঘরে চলে আসে। বিকেল থেকে এমনিতেই তার মাথা ধরে আছে, তার মধ্যে আরহামের কাণ্ড দেখে তার মাথা আরো ধরে আসছে। বিছানার উপর বসে বিরক্তির সহিত বলতে থাকে, আমাকে এই বাড়িতে রেখেছে নিজেদের রং ঢং দেখানোর জন্য। আমি সব বুঝে গিয়েছি। 1 নম্বরের বদ লোক হচ্ছে আরহাম হাসান তালুকদার। বদ লোকটাকে হাড়ে হাড়ে চিনি আমি। মেহবিন তার ফুফুর ঘরে চলে গেল। সেখানে মাথা ব্যথার ওষুধ থাকলেও থাকতে পারে। আরাম অফিস থেকে এসে মেহবিনের কক্ষের সামনে এসে উকি দিয়ে দেখে মেহবিন নেই। আরাম কি ভেবে যেন তার মায়ের ঘরের সামনে গিয়ে শুনতে পেল তার মা মেহবিনকে বলছে, মেহু, তুই এখানে কিছু লাগবে? তোমার কাছে কি মাথা ব্যথার ঔষধ আছে ফুপি? আসলে আমার মাথা ব্যথা করছে। শিরিন বেগম মেহবিনের হাতে ওষুধ দিয়ে প্রশ্ন করেন, খেয়েছিস কিছু? না ফুপি, আসলে খাবো না আজকে। শরীরটা ভালো লাগছে না। স্টুপিড মেয়ে খাবে না কেন? নাকে শরীর তো হ্যাংলা পাতলা করে রেখেছো। আয়নায় নিজেকে দেখেছো ঠিক করে? মেহবিন এবং আরহামের মায়ের কথার মাঝে আরহাম তার মায়ের ঘরে প্রবেশ করে মেহবিনকে প্রশ্ন করে। আরহামকে দেখে ঘাড়তারামি করে জবাব দেয় এক প্রকার, হ্যাঁ, আমার তো মায়েরা আপুর মতো জিরো ফিগার নেই। নিজেকে আয়নায় দেখবো কি করে বলুন? কথাটি বলেই শুকনো মুখে বেরিয়ে যায় মেহবিন। আরহাম শুকনো দৃষ্টিতে সেদিকে তাকিয়ে বিরক্তি সহিত বলে, স্টুপিড কোথাকার, জাস্ট এ রিডিকিউলাস। দেখেছো মা, তোমার ভাইয়ের মেয়ে কেমন বার বেড়েছে? আরহামের মা উচ্চস্বরে বললেন, তুইও কম বাড়াবাড়ি করছিস না। এমনিতেই মেয়েটার শরীর ভালো না, বেশি বাড়াবাড়ি কিন্তু ভালো নয় আরহাম। আরহাম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। গভীর রাতে মেহবিন অনুভব করে কেউ তাকে হ্যাচকা টান দিয়ে শোয়া থেকে উঠিয়ে ফেলেছে। মেহবিন চিৎকার করতেই রাতে নিজের প্রাক্তন স্বামীকে নিজ কক্ষে দেখে চিৎকার করতে গিয়েও থেমে যায়। আরহামকে দেখে কিঞ্চিত সময়ের জন্য থমকে থাকে তার চাহনি। বেড়ে যায় হৃদস্পন্দন। কেমন শ্বাসরুদ্ধ অবস্থা। সামনে সাদা শার্ট পরিহিত টকটকে ফর্সা যুবক। তার চোখের কালো কুচকুচে মণিজোড়া অস্থিরতার সহিত মেহবিনকে পরখ করে নিচ্ছে। মেহবিন মাথা নুয়ে নিল, সরে আসতে চাইল আরহামের থেকে। আরহাম তাকে সরে যেতে দিল না। মেহবিনকে হ্যাচকা টান দিল। টানের ফলে বেগতিকভাবে মেহবিনের মাথা এসে আরহামের সুঠাম দেহের মধ্যখানে থাকা বুকে এসে আলতো করে ধাক্কা খায়। চমকে যায় আরহাম। মেহবিনের পিঠে হাত রাখতে গিয়েও নিজের হাত সরিয়ে মেহবিনের বাহু শক্ত করে ধরে। মেহবিনকে নিজের বুক থেকে সরিয়ে নিজ বরাবর সামনাসামনি বসায়। মেহবিন আরহামকে কিছু বলতে চাইলে আরহাম দ্রুত উঠে মেহবিনের রুমের কক্ষে আলো জ্বালিয়ে দেয়। মেহবিন নিজের দিকে ভালো করে তাকিয়ে দ্রুততার সাথে নিজের ওড়না ঠিক করে। তা দেখে আরহাম বাঁকা হাসে আলতো করে। আরহামের হাসি দেখে মেহবিনের শরীর যেন রাগে জ্বলে যাচ্ছে। সে ক্ষিপ্ত গলায় প্রশ্ন করে, সেদিন তো আমাকে কমন সেন্সের অনেক বড় বড় ডায়লগ দিলেন, তো আপনি কি জানেন না একটা অবিবাহিত মেয়ের ঘরে এইভাবে হুট করে প্রবেশ করা যায় না, তাও রাতের বেলায় যখন সে নিদ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছে? আরহাম মেহবিনের কাছে চলে আসে হুট করে। মেহবিন ঘাবড়ে যায়। আরহাম মেহবিনের দিকে তাকিয়ে রুক্ষ গলায় শুধায়, তা তুমি কি জানো রাতে দরজা লক করে ঘুমাতে হয়? এই ম্যানার্সটুকু নেই তোমার? এইভাবে দরজা খুলে ঘুমালে আমি কেন, যে কেউ সুযোগ নিতে চলে আসবে। আরহামের শেষের কথায় ঘৃণায় মুখ ঘুরিয়ে নেয় মেহবিন। মেহবিনের কাণ্ডে কিছুটা ক্ষিপ্ততার সাথেই আরহাম বলে, আর কে অবিবাহিত তুমি? এটাও বোধহয় তুমি জানো না, মিসেস আরহাম হাসান তালুকদার ডিভোর্স কার্যকর হয় 3 মাস পর। আমাদের ডিভোর্সের প্রসেসিং চলছে এখনো, কিন্তু পুরোপুরি ডিভোর্স হয়ে যায়নি। সো তোমার উপর আমার এখনো রাইটস আছে। মিসেস আরহাম হাসান তালুকদার ডাকটি শুনে মনে এক অজানা শান্তির স্রোত বয়ে গেল মেহবিনের। হ্যাঁ, এটাই তো ঠিক। তাদের ডিভোর্সের কার্যকর হতে এখনো 3 মাস সময় লাগবে। জটিল প্রসেস। পরক্ষণে মেহবিন কি ভেবে যেন আরহামের দিকে ঘুরে গম্ভীর সুরে বলল,
তাই বুঝি 3 মাসের জন্য আমাকে আপনার বাড়িতে রেখেছেন? আরহাম চমৎকারভাবে হেসে জবাব দেয়। আজ্ঞে জি, 3 মাসের ডিভোর্সের প্রসেসিংটা ভালোভাবে হয়ে যাক, তারপর তুমি আমার অভ্রের কাছে ফিরে যেও, আমি তোমাকে আটকাবো না। আরহামের কথা শুনেই মেহবিন খুশি হয়ে বলে, সত্যি 3 মাস পর আমি আমার অভ্রের কাছে ফিরে যেতে পারবো? আরহামের মুখশ্রীতে গম্ভীরতার রেশ লক্ষ্য করা যায়। সে মাথা নাড়িয়ে দিয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। মেহবিন পরক্ষণেই প্রশ্ন করে ফেলে, কিন্তু এত রাতে আপনি আমার ঘরে কি করছেন, তাও নিজের স্ত্রী ফেলে? নিজের অধিকার ফলাতে। আরহামের জবাবে চমকে যায় মেহবিন। অভ্রের বাবা ইকবাল সাহেবের একটি বদ অভ্যাস হচ্ছে, রাতে চা না খেয়ে ঘুমালেই তার ঠিক করে ঘুম আসে না। নিজের হাতেই রান্নাঘরে দাঁড়িয়ে চা তৈরি করছেন। 1 কাপ চা নিজের স্ত্রীর জন্য করেছেন। স্ত্রীর মুখের উপর কথা বলার সাধ্য নেই তার। আরহামের বাবা মারা যাওয়ার পর অভ্রের মা যখন সিদ্ধান্ত নিলেন তারা আলাদা হয়ে নিজেদের মতো সংসার করবেন, তখন অভ্রের মায়ের বিরুদ্ধে কিছু বলতে পারেনি অভ্রের বাবা। নিজের সদ্য পিতা হারানো 2 ভাইপো এবং ভাবিকে তালুকদার বাড়িতে রেখে আলাদা বাড়িতে চলে এসেছিলেন তারা। সেই বাড়িও আরহামের বাবার নিজের টাকায় করা, যা তিনি তার একমাত্র ছোট ভাইকে দিয়ে গিয়েছিলেন। এমনকি বিজনেসের অর্ধেক পার্টনারশিপও অভ্রকে দিয়ে গিয়েছেন, যার ফলে অভ্র এখন তাদের বিজনেসের অস্ট্রেলিয়ার ব্রাঞ্চ সামলাচ্ছে। আরহামের বাবা কখনো কাউকে বঞ্চিত করেননি। নিজের ভাইয়ের করা উপকারের কথা মনে পড়তেই দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল ইকবাল সাহেবের নেত্রপল্লব থেকে। তার বিপরীতে কখনো তিনি কিছুই করতে পারেনি। কিন্তু যখন নিজের ভাবির শেষ ইচ্ছের কথা জানতে পারলেন তিনি মেহবিনকে নিজের ছেলের বউ হিসেবে চাইছেন, তখন অনিচ্ছা সত্ত্বেও নিজের হবু বৌমাকে আরহামের হাতে তুলে দিয়েছিলেন তিনি। অভ্রের মায়ের প্রথম থেকে মেহবিনকে তেমন পছন্দ ছিল না, তাই তিনিও দ্বিরুক্তি দেখাননি। অভ্র নিশ্চুপ থাকলেও নিজের ছেলের আচরণে স্পষ্ট টের পেয়েছেন বাবার এমন কাজেই তার ছেলে যথেষ্ট কষ্ট পেয়েছে। তাই তো বাবাকে আগের মতো ফোনও করে না সে। চা হাতে নিয়ে নিজের কক্ষের সামনে গিয়ে শুনতে পেলেন নিজের স্ত্রীর ফোনালাপ। তিনি ছেলেকে বলছেন, আর কত রাগ করে থাকবি বাপ? তুই আমাদের একমাত্র সন্তান, এইবার তো দেশে ফিরে আয়। কতদিন এইভাবে দূরে থাকবি? কতদিন মন ভরে দেখি না তোকে। আরেকটা খবর জানিস বাপ, ওই মেয়ের তো ডিভোর্স হয়ে গেছে। মেহবিনের ডিভোর্সের খবরে অভ্রের খুশি ফোনের ওপাশ থেকেই খুব ভালো করে উপলব্ধি করতে পারলেন অভ্রের মা। অভ্র তার মায়ের বিপরীতে এমন কিছু বলল তা শুনে অভ্রের মা চটজলদি ফোনটা রেখে তার স্বামীর হাত ধরে উৎফুল্লিত হয়ে বললেন, ওগো শুনছো, আমাদের অভ্র দেশে ফিরছে। নিজের অধিকার ফলাতে মানে? মেহবিনকে চমকে দিয়ে নিজের পেছনে থাকা হাত জোড়া সামনে নিয়ে এলো আরহাম। মেহবিন আরহামের হাতে দুধের গ্লাস দেখে তার নেত্রজোড়া বড় বড় করে বলল, দুধের গ্লাস দিয়ে হবে? তুমি এখন সম্পূর্ণ দুধের গ্লাস শেষ করবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আরে ও ক্রেজি, আমি আর দুধ ছি কখনো না, দুধ দেখলেই আমার বমি পায়। কথাটি বলেই মেহবিন বমি করার মতো মুখটা বিকৃত করলো। মেহবিনকে দেখে আরহাম বিরক্তির সহিত বলল, তুমি কি ছোট বাচ্চা? শরীর খারাপ লাগছে? দুধ খেয়ে নাও, ভালো লাগবে। নিজের শরীরের দিকে তাকিয়েছো, প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাবে এখন থেকে। ইটস মাই অর্ডার। না 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 না, আমি দুধ খাবো না। আচ্ছা, আমার শরীর খারাপ করলেও আপনার কি? আপনি আমাকে জোর করতে পারেন না। 100 বার পাবি। ওই যে বললাম, এখনও আমাদের সম্পূর্ণ ডিভোর্স হয়ে যায়নি। সেই অধিকার থেকে বলছি, আমি চাইলেই কোনো স্টাফকে দিয়ে তোমার ঘরে দুধটা পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু আমি তো জানি তুমি যা ঘাট তেরা স্টুপিড মেয়ে, আমি ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। মেহবিন দরজার দিকে নিজের আঙ্গুল তাক করে আরহামকে উদ্দেশ্য করে বলে, এক্ষুনি বেরিয়ে যান, আমি কিছুতেই খাবো না। আপনার বউকে গিয়ে খাওয়ান, আমি খাবো না মানে খাবো না। আরহামের জেদ এবার চরম খারাপ অবস্থায় পৌঁছে যায়। সে মেহবিনকে টেনে মেহবিনের মুখ চেপে দুধের গ্লাসটুকু মুখে দিয়ে কিছুটা দুধ খাইয়ে দেয়। মেহবিন কাশতে থাকে। আরহাম মেহবিনের থেকে সরে গিয়ে গম্ভীর সুরে বলে, চুপচাপ খেয়ে নাও মেহবিন, আমাকে রাগিও না, না হলে সবটুকু আমি এভাবেই খাইয়ে দিব। মেহবিন অসহায়ভাবে কিছুক্ষণ চেয়ে থাকে। আরহামের দিকে তাকিয়ে বলে, আরে মায়েরা আপু তুমি? মেহবিনের কথা শুনে আরহাম পেছনে তাকাতেই মেহবিন ভো দৌড় দেয়। আসলে মায়েরা সেখানে ছিলই না। আরহাম দুধের গ্লাস হাতে নিয়ে মেহবিনের পেছনে দৌড়াতে দৌড়াতে এর আগে চেঁচিয়ে বলে,
আজকে সবটুকু দুধ তোমাকে খাইয়ে ছাড়বো, স্টুপিড মেয়ে কোথাকার। মেহবিন দৌড়াতে দৌড়াতেই জবাব দেয়। ধরতে পারলে তো আগে আমাকে ধরে দেখান দেখি। অপরদিকে মজনু বাগানে কেয়ারটেকার নিরিবিলি একা বাগানে বসে আছে। মজনুকে একা এত রাতে বাগানে দেখে রাহেলা এগিয়ে আসে মজনুর কাছে, যিনি আরহামের মায়ের পার্সোনাল কাজের লোক হলেও পরম আদরের শিরিন বেগমের। মজনুর পাশে বসে রাহেলা খেয়াল করে কোনো এক কারণে মজনুর মন খারাপ। রাহেলা প্রশ্ন করে, আপনার কি হয়েছে মজনু ভাই? আর কইও না বুয়া, বহুত কষ্টে আছি। ৫ম নাম্বার প্রেমটাও টিকলো না, সেমরির বিয়ে হয়ে গেছে। মজনুর কথা শুনে মনে মনে খুশি হয় রাহেলা। অনেক আগে থেকে মজনুকে পছন্দ করে সে। পরক্ষণেই মেজাজ দেখিয়ে বলে, আপনাকে আগেও বলেছি আমার এ বুয়া কইবেন না। আমি কি আপনার বাড়ির বুয়া? আমার এত সুন্দর নাম, আমারে রাহেলা বানু কইয়া ডাকবেন। মজনু মুখ ঘুরিয়ে জবাব দেয়, মাথা গরম করবা না বুয়া, মেজাজ বহুত খারাপ, অনেক দুঃখে আছি। বিষ খাইয়া ওই সেমরি আর সেমরির জামাইয়ের নামে সুইসাইড নোট লেখা যাবো, বুঝলা? আমি বিষাইন না দিই মজনু ভাই, টাকা দিন। আমার কাছে এখন টাকা নেই। রাহেলা উত্তরে মাথায় হাত দিয়ে বসে থাকে মজনু। রাহেলা শব্দ করে হেসে ফেলে। তাদের কথার মাঝে কোথা থেকে মেহবিন এসে পড়ে। পেছন পেছন আরহামও দৌড়াতে থাকে। মেহবিন থেমে যায়। আরহামও থেমে গিয়ে মেহবিনের হাত ধরে ফেলে। এখন কোথায় পালাবে তুমি? চটজলদি সব দুধ শেষ করো। মজনু এবং রাহেলা ফেলফেল দৃষ্টিতে তাকিয়ে থাকে আরহাম এবং মেহবিনের দিকে। মেহবিন দুধের গ্লাস হাতে নিয়ে খেতে গিয়েও পরক্ষণে তা ছুঁড়ে ফেলে, আবারও দৌড় দেয়। সেই দুধ গিয়ে সম্পূর্ণ মজনুর গায়ে পড়ে। মজনুর সারা শরীরেই দুধের মাখামাখি। আরহাম চিৎকার করে বলে, উফ, জাস্ট এ রিডিকুলাস, স্টুপিড মেয়ে। ঘটনাটি বুঝতে মজনুর কিছুক্ষণ সময় লাগে। আসলে কি থেকে কি হলেও সে নিজেও বুঝতে পারছে না। রাহেলা উঠে দাঁড়ায়। মজনু তার শরীরের দিকে তাকিয়ে অসহায়ভাবে কান্নার সুরে বলে ওঠে, বাবারে, আমার সাথেই কেন এমন হয়? দূর থেকে স্বামীর সাথে তার প্রাক্তনের অতি ঘনিষ্ঠতা দেখে মায়রা এগিয়ে গেল। মায়রাকে দেখে মেহবিন কিছুটা পিছিয়ে হটে গেল। আরহাম ঘরে চলো প্লিজ, আমার কিচ্ছু ভালো লাগছে না। কথাটি বলেই আরহামের হাত ধরে করে কিছু না বলি আরহামকে দ্রুত বাগান থেকে নিয়ে গেল। আরহাম হয়তো কিছু বলতে চাইছিল, কিন্তু বলতেই পারল না। মেহবিন দুধের গ্লাস হাতে ঠায় দাঁড়িয়ে রইল, যেন দৃশ্যটি তার কাছে যথেষ্ট মন্দ ঠেকেছে। মজনুকে ভিজে থাকতে দেখে রাহেলা তাকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। মেহবিনের মনে হলো তার থেকে কেউ প্রতিনিয়ত তার শখের জিনিস কেড়ে নিচ্ছে, কিন্তু সে চাইলেও কিছু করতে পারছে না, শুধুমাত্র সহ্য করা ছাড়া। বসন্তের শুরুর দিকে আবহাওয়াতে আকাশ জুড়ে ঘন মেঘে ঢাকা। হালকা বাতাস জানান দিচ্ছে আজকে রাতের অন্ধকারে তীব্র বৃষ্টিপাতের কথা। মেহবিন আকাশের পানে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। অপরদিকে আরহামকে ঘরে নিয়ে এসে মায়রা বিছানায় বসে পড়ে। আরহাম তা দেখে কোমরে হাত রেখে বলে, আমাকে এভাবে টেনে নিয়ে আসলে কেন মায়েরা? মায়রা বিছানার পাশে থাকা জানালা হাত দিয়ে কিছুটা ভিড়িয়ে রাখা জানালা খুলে দিল। ঘন কালো আকাশের দিকে তাকে উৎফুল্লিত হয়ে বলল, আমরা আজকে ভিজবো বৃষ্টিতে। আরহাম কি বলো? বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে, আমার সাথে ভিজবে তুমি? আরহাম ঘড়ির দিকে তাকিয়ে গম্ভীর সুরে বলে। এখন এই সময়? মায়রা আরহামের হাত ধরে জানালার ধারে দেখিয়ে বাগানে দাঁড়িয়ে থাকা মেহবিনকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ এক্ষুনি। মেহবিনও আছে, চলো ছাদে যাই। আরহাম মেহবিনের দিকে তাকিয়ে আলতো হাসল। আকাশের বুকে ঠায় করে নিয়ে শীতল ধরনীতে বৃষ্টি নামলো ভালোবাসার রং হয়ে। মেহবিন ভাবলো সে এবার ঘরে চলে যাবে, কিন্তু ছাদের দিকে তার চোখ পড়তেই তার আঁখি জোড়া স্থির হয়ে যায়, নেত্রকোনা হয়ে পড়ে টলমলে। মেহবিন তাকিয়ে দেখে মায়রা আরহামের হাত ধরে হাসতে হাসতে ছাদে বৃষ্টিতে ভিজছে। আরহামের সাদা শার্টে স্পষ্ট তার বিশাল দেহির গঠনের শরীর। সেই শরীরের বুকে ঠাঁই করে নিয়েছে মায়রার মাথা। মেহবিনের ছোটবেলা থেকেই বৃষ্টিতে ভিজলে জ্বর হয়, তাই সে বৃষ্টিতেই তেমন একটা ভিজতে পছন্দ করে না। কিন্তু আরহামের প্রতি মনের গহীনে থাকা সুপ্ত অভিমান নামক ক্ষোভ থেকে সে ঠায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে লাগলো। মেহবিন হয়তো জানে না আরহামের শীতল দৃষ্টি শুধুমাত্র তাকে ঘিরেই। আরহামের মায়রার দিকে তাকাতেই তার আঁখি জোড়ায় যায় বাগানের বাঁশঝাড়ের দিকে, যেখানে কেউ রিভলভার হাতে নিয়ে মেহবিনের দিকে শুটের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে।
সে গুলি করার পূর্বে আরহাম দ্রুত মায়রাকে ছাড়িয়ে নিজের পকেট থেকে রিভলভার বের করে দ্রুত সেই লোকটার পায়ে গুলি করে দেয়। বৃষ্টিতে ভিজে মেহবিনের মাথা ধরে এসেছিল, তার মধ্যে গোলাগুলির তীব্র শব্দ তার কানে আসতেই মাথা ধরে সে মাটিতে লুটিয়ে পড়ে। আরহাম তার রিভলভার হাতেই নিচে ছুটে গেল। আরহামের দেহরক্ষীগণ তৎপর হয়ে সেই আগন্তুককে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। আরহাম দ্রুত নিচে এসে মেহবিনের কাছে ছুটে যায়। সে মেহবিনের অবস্থা দেখে অস্থির হয়ে ওঠে, বুকের মাঝে শক্ত করে আঁকড়ে ধরে মেহবিনকে। মায়রাও দৌড়ে আরহামের কাঁধে হাত রেখে বলে, জাস্ট কুল ডাউন, ভয়ে পেয়ে অজ্ঞান হয়ে গেছে, তেমন কিছু হয়নি। মায়রার কথা শুনে আরহাম চেঁচিয়ে জবাব দেয়, কিচ্ছু হয়নি। যদি আমার প্রেয়সীর আজ গুলি লেগে যেত কি হতো তুমি বলতে পারো? যাও এখনই খোঁজ নাও, কোন রাস্কেলের এত বড় সাহস হয়েছে আমার প্রেয়সীর দিকে নজর দেওয়ার। মায়রা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে কাউকে ফোন করতে করতে বেরিয়ে যায়। আরহাম মেহবিনকে কোলে তুলে বাড়ির ভেতরে প্রবেশ করে। আরিয়ান তার ভাইকে এবং মেহবিনকে এমন অবস্থায় দেখে দ্রুত ছুটে এসে প্রশ্ন করে, ভাই, মেহুর কি হয়েছে? আরিয়ান, ফার্স্ট আমার ঘরে আয়, মেহবিন জ্ঞান হারিয়েছে। কথাটি বলেই দৌড়ে নিজের ঘরের উদ্দেশ্যে রওনা দেয় আরহাম। আরাম যত কিছুই করুক, আমার কেন জানি মনে হচ্ছিল মেহবিনের সাথে আরহামের ডিভোর্সটি হয়নি, সব কিছুই ফেক। আজ আমি টোটালি শিওর হয়ে গিয়েছি। একজন মহিলার কথায় আরহামের হাতে গুলি খাওয়া সেই যুবক পা খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে জবাব দেয়, আরহাম তালুকদার আমাদের মিসগাইড করার চেষ্টা করছে, আর কিছুই না। মহিলাটি উচ্চস্বরে হেসে জবাব দেয়, আরাম যত বড়ই অফিসারই হোক, আমার কাছে একজন নাদান শিশু নিজের অজান্তেই কত বড় বোকামি করে ফেললো। এটা তো একটা ছোট জাল ছিল, সেই জালে আরাম হাসান তালুকদার ফেসে গেছে। আহা বেচারা, কত বড় বোকামি করে ফেললো। যুবকটি মহিলার কথা শুনে নিজের পায়ের দিকে তাকিয়ে হাসে। মেহবিনের উপর নজর রাখো, সব খবর রাখো মেহবিনের। আরাম হাসান তালুকদারের উইক পয়েন্ট সে। আরিয়ান মেহবিনকে চেক করছে। পাশেই মেহবিনের হাত ধরে এক ঝাঁক দুশ্চিন্তা নিয়ে বসে আছে আরহাম। আরিয়ান মেহবিনকে ইঞ্জেকশন পুশ করে। আরহামের দিকে তাকিয়ে বলে, ফোবিয়া থেকে অজ্ঞান হয়ে পড়েছে, তার মধ্যে এতক্ষণ বৃষ্টিতে ভিজে জ্বর চলে এসেছে। আমি ইঞ্জেকশন পুশ করে দিচ্ছি, হোপ সো কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। মেহু এখন ঘুমাচ্ছে। মায়েরা ঘরে ঢুকে এক প্রকার ক্ষিপ্ত গলায় আরহামকে উদ্দেশ্য করে বলল, তুমি কি করছো আরহাম? তুমি বুঝতে পারছো? এতটাই এক্সাইটেড না হলেও পারতে। আমাদের সাজানো এত প্ল্যান সব নষ্ট হয়ে গেল মুহূর্তেই। এখন আমাদের মিশনের মাঝে বেচারি মেহবিন ফেসে গেল। আমি জানি, কিন্তু কিন্তু কি আরহাম? আরহাম শান্ত গলা জবাব দেয়, তাই বলে কি আমি আমার মেহবিনকে মৃত্যুর মুখে ঠেলে দিব? নো ওয়ে, আমি থাকতে আমার প্রেয়সীর কিচ্ছু হবে না। মায়েরা চুপ হয়ে গেল। আরিয়ান মেহবিনের কপালে হাত দিয়ে বলল, জ্বর বাড়ছে ভাইয়া। আরহাম উঠে দাঁড়িয়ে একজন মেয়ে স্টাফকে দিয়ে একটা বাটিতে করে পানি আনিয়ে নিল। ছোট কাপড় হাতে নিয়ে মেহবিনের পাশে বসলো। এখন কি সারা তুমি মেহবিনের সাথে এই জলপট্টি দিবে? প্লিজ ডোন্ট ডু দিস আরহাম। মেহবিনও কিন্তু এখন সবকিছু জেনে যাবে। মায়েরার কথায় আরহাম ভেজানো কাপড় মেহবিনের কপালে ঠেকে জবাব দেয়, চিন্তা করো না, জ্বরটা কমলেই ভোরের আগে আমি চলে যাব, তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো। ওকে ভাইয়া, টেক কেয়ার, আমি আবার মাঝরাতে এসে দেখে যাব। কথাটি বলেই আরিয়ান বেরিয়ে যায়। মায়েরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যায়। আরহামের নেত্রকোনা বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে মেহবিনের ললাটে টুপ করে গড়িয়ে পড়ে। আরহাম মেহবিনের হাত ঝোলা নিজের গালে ঠেকায়। কতটা ভয় পেয়ে গিয়েছিল সে তখন। হয়তো দেরি হলেই আজীবনের জন্য হারিয়ে ফেলতো তার প্রেয়সীকে। আমি তোমাকে সব কিছুর বিনিময়ে যত্ন করে আমার মনের গহীনে লুকিয়ে রাখবো প্রেয়সী। তোমার অস্তিত্ব উপস্থিতি সবটুকুতে ঘিরে আছে আমার ভালোবাসা। কথাটি বলেই আরহাম মেহবিনের ললাটে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। মেহবিন হালকা নড়ে গিয়ে আরহামে হাত শক্ত করে আঁকড়ে ধরে। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে ঘুমের রাজ্যে পাড়ি দেয় মেহবিন। আরহাম তা থেকে ফিক করে হেসে ওঠে। ভোরে আলো ফুটতেই মেহবিনকে রেখে আরহাম ঘর থেকে বেরিয়ে যায়। ভার্সিটি এসে গভীর এক চিন্তায় মগ্ন মেহবিন। কালকে রাতের কথা কিছুতেই যেন মনে পড়ছে না তার। সবকিছুই ঝাপসা তার কাছে। অন্তু মেহবিনের পাশে বসে এই প্রশ্ন করে, কি এত ভাবছিস রে? মেহবিন হালকা হেসে জবাব দেয়, তেমন কিছু না রে।
কালকে ভ্যালেন্টাইন ডে, কি প্ল্যান তোর? সিঙ্গেল মানুষের আবার কিসের ভ্যালেন্টাইন? তিনি তো অভিমান করে বিদেশে আছেন। অভ্রের কথা বলে মুখটা বেঁকিয়ে ফেল মেহবিন। মেহবিনের কথার মাঝে মেহবিনের ফোনে অভ্রের মায়ের ফোন আসলো। এতদিন পর ভদ্র মহিলার ফোন দেখে কিছুটা অবাক হয়ে রিসিভ করে প্রথমে সালাম দিল মেহবিন। জনাবা, ওয়ালাইকুম আসসালাম বলে তিনি জিজ্ঞেস করলেন, কেমন আছো মেহবিন? জি ভালো, আপনারা ভালো আছেন? তোমার ডিভোর্সের তো অনেক দিন হলো, তা এখন কি পরিকল্পনা তোমার? কি করবে ভাবছো? জবাবে মেহবিন নিশ্চুপ। তিনি উত্তর না পেয়ে বললেন, কালকে আমার বাসায় একটা পার্টি থ্রো করছি, একটা স্পেশাল সারপ্রাইজ আছে, এসো কিন্তু, আমি তোমার অপেক্ষায় থাকবো। কথাটি বলেই অভ্রের মা ফোন কেটে দিলেন। মেহবিন বুঝতে পারলো না হঠাৎ তাকে কেন ডেকে পাঠালো অভ্রের মা। কিসের সারপ্রাইজ? মাঝরাতে সকলের আড়ালে নিজের প্রেয়সীকে এক পলক দেখার তীব্র আকাঙ্ক্ষায় তার কক্ষে ছুটে যায় আরহাম। মেহবিন তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আরহাম মেহবিনের পাশে বসে মেহবিনের চুলে পরম যত্নে বিলি কেটে দিচ্ছে। মেহবিন পুনরায় আরামের হাতখানা শক্ত করে আঁকড়ে ধরে, যেন ঘুমের মাঝে সে কাউকে শক্ত করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাইছে। কিন্তু সে কে? এই প্রশ্নের উত্তর হয়তো মেহবিন স্বপ্নে কিংবা বাস্তবে কোথাও সঠিকভাবে পাচ্ছে না। আরহাম মেহবিনের হাত নিজের বুকে ঠেকিয়ে আনমনে আওড়ায়। আর কতদিন এইভাবে তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখবো প্রেয়সী? আমার যে কষ্ট হচ্ছে। আচ্ছা, তোমারও কি আমার জন্য কষ্ট হয়? ঘুমন্ত মেহবিনের থেকে কোনোরূপ উত্তর না পেয়ে আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে। জানলা থেকে আবছা চাঁদের আলো এসে মেহবিনের মুখশ্রীর সৌন্দর্যকে দ্বিগুণভাবে তুলে ধরছে আরহামের পানে। আরহাম খানিকটা স্মিত হেসে ফের বলতে লাগলো, আমি বড্ড স্বার্থপর প্রেয়সী। ঝুঁকি থাকা সত্ত্বেও তোমাকে এক পলক দেখার জন্য নিজের বাড়িতে জোর করে রেখে দিয়েছে। কিন্তু কি করব বলো, তোমাকে না দেখে থাকার বেদনা অসহ্যনীয়। তা আমি ক্ষণে ক্ষণে উপলব্ধি করেছি যখন শুনেছি তুমি নাকি অব্রকে ভালোবেসে তোমাদের বিয়েও ঠিক। আমি মেনে নিতে পারিনি, স্বার্থপর হয়ে পড়েছিলাম। আমি সত্যিই চাইনি তুমি কোনোভাবে কষ্ট পাও, কিন্তু কি করব বলো। আরহাম হয়তো আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু পরক্ষণেই দমে গেল। হৃদয়ে জমে থাকা কিছু কথা যেন পরক্ষণেই আবটারে চলে গেল। ভেতর থেকে কথাগুলো মুখে প্রকাশ পেল না। নীরব হয়ে গেল আরহাম। মায়েরা পানি খাওয়ার জন্য নিজের ঘর ছেড়ে নিচের দিকে যাচ্ছিল, কিন্তু মেহবিনের কক্ষে সদর দরজা খুলে থাকায় সে উঁকি দিয়ে দেখতে পায় আরহাম এবং মেহবিনের ভালোবাসার দৃশ্য। অসহায়ভাবে তাকিয়ে থাকতো সে। আঁখি জোড়া কেমন ভেজা লাগছে তার। সে দ্রুত নিজেকে নিয়ন্ত্রণ করে নিচের দিকে চলে গেল। আরিয়ান ড্রয়িং রুমে বসে কফি খেয়ে ল্যাপটপ নিয়ে বসেছিল। মায়েরাকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসতে দেখে উপরের দিকে তাকিয়ে প্রশ্ন করে, ওপর থেকে ছুটতে ছুটতে আসছো কেন? ইজ এভরিথিং ওকে? মায়েরা কিছুটা হক চুকিয়ে যায় আরিয়ানের প্রশ্নে। কণ্ঠে মলিনতা এনেই উত্তর দেয়, পানি খেতে এসেছিলাম, বড্ড পানি তৃষ্ণা পেয়েছে। আরিয়ান তীক্ষ্ণভাবে মায়েরার দিকে তাকালো। মায়েরা নিজের নজর নিচের দিকে রেখে রান্নাঘরে চলে যেতে নিলে আরিয়ানের একটি কথা শুনে থেমে যায়। আরিয়ান পুনরায় সোফায় বসে মায়েরাকে উদ্দেশ্য করে বলছিল, নিজেকে ভাইয়ার সত্যিকারের বউ ভেবে ফেলো না যেন আবার। ভুলে যেও না সবকিছু নাটক। আরিয়ানের কথায় মায়েরা তড়িঘড়ি করে আরিয়ানের কাছে গিয়ে কণ্ঠে কাঠিন্যতা এনে শুধায়, এসব কি বলছো? আমি একজন অন ডিউটি ক্রাইম হাউসের অফিসার, আমি জানি আমার ডিউটি। আর বাকি পড়লে বিয়ের নাটকটা, এটা শুধুমাত্র নিজের মিশনের ফুলফিল করার জন্য করেছি, যেন আমাদের মিশনের জন্য মেহবিনের কোনো ক্ষতি না হয়, আর কিছুই না। সেটা তুমিও জানো আরিয়ান। আরিয়ান হুট করে উচ্চ স্বরে হেসে বলে, ঠান্ডা করছিলাম, আমি জানি তুমি কতটা দায়িত্ববান অফিসার। এই গভীর রাত মশকরার জন্য উপযুক্ত নয়, সময় নয়, আমি মনে করি। আরিয়ান হাসি থামিয়ে গম্ভীরভাবে বসে পড়ল। মায়েরাও আরিয়ানের পাশে বসে। আরিয়ানের পাশে বসে থেকে আরেক কাপ কফি হাতে নিয়ে তাতে চুমুক দিয়ে বলল, এক্সট্রা কাপে কার জন্য কফি করে রেখে দিয়েছিলে? রাতে ভূত ছাড়া আর কে আসবে? ভূতের জন্য বানিয়েছিলাম, খেয়ে ফেললে তুমি। কিছুটা বিরক্তি নিয়েই বলল আরিয়ান, কফি খেয়েছি বলে রেগে গেলে? এত অল্পতে রেগে গেলে এত সুন্দর চেহারা দিয়ে লাভ হবে না। জিএফ কেন, বউ জুটবে না। কথাটি বলেই মায়েরা খিলখিলিয়ে হেসে উঠল। আরিয়ান কিছুটা মন খারাপ করে গম্ভীর সুরে বলল, কলেজে ক্রাশ বয় ছিলাম,
ভাব দেখাতে গিয়ে কত সুন্দরী যে ইগনোর মেরেছি তার হিসেব নেই। দেখো আমার কত ফ্রেন্ড বিয়েও করে ফেললো, অথচ আমি এখন পর্যন্ত পিওর সিঙ্গেল। এদিকে মেয়েরা ভাবে আমি 1 নম্বর প্লে বয়। জাস্ট ভাবতে পারছো? মায়েরা পুনরায় হেসে ওঠে। আরিয়ান দ্রুত উঠে মায়েরা থেকে কফির কাপ কেড়ে নিয়ে বলে, আমার কফি আর খেতে হবে না তোমাকে, ঘরে যাও ফার্স্ট। এই ভ্যালেন্টাইন ডেতে আমি জিএফ জুটিয়ে দেখাবো। এখন যাও, জাস্ট গো। মায়েরা ফের হাসতে হাসতে বলল, আচ্ছা দেখবো আমি। ডক্টর আরিয়ান হাসান তালুকদার হাতেও জিএফ ছুটাতে পারি কিনা। মুহূর্তে তখন 12টা ছুঁচুই। হাতের পিছনে থাকা সাদা, হলুদ এবং লাল টকটকে গোলাপ ফুলের অপূর্ব বুকেটা নিয়ে আরহাম মেহবিনের বিছানার পাশে রেখে মেহবিনের ললাটে নিজের অধর জোড়া স্পর্শ করে। আনমনি বলে ওঠে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে মাই লেডি। মেহবিন ব্যাগ হাতে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিল। তাদের ভার্সিটিতে ক্লাস শেষে বসন্তের উৎসব আছে। সবাই শাড়ি পরবে আজ, কিন্তু সে পরবে না। সব বসন্ত যেন অনেক আগেই তার জীবন থেকে বিদায় নিয়েছে। হঠাৎ মেহবিনের আঁখি চোরায় যায় তার বিছানার কিনারে থাকা ফুলের সুন্দর বুকের দিকে। এই বুকিটা কোথা থেকে আসলো? মেহবিন নানা প্রশ্ন মস্তিষ্কে রেখে আনমনে বুকিটা নিজের বুকে ঠেকিয়ে তীব্র শান্তি অনুভব করলো। অধরে লক্ষণীয় মুচকি মুচকি হাসির ঝলক। মেহবিন দেখতে পেল বুকেটার মাঝখানে ছোট্ট একটা চিরকুট। সেই চিরকুটে গুটি গুটি অক্ষরে লেখা, আরও একটি বসন্ত চলে এলো। এই বসন্ত আলাদা, অন্যরকম স্নিগ্ধ। সেই স্নিগ্ধতার কারণ কি তবে তুমি প্রেয়সী? আমার বসন্তের প্রেম তোমাকে নিবেদন করলাম সামান্য গোলাপ দিয়ে। তুমি সদরে গ্রহণ করলে কৃতার্থ হইব। দয়া করে আমার আবেদন মঞ্জুর করিয়া আমার জীবনের বসন্ত হয়ে আমার মনের গহীনে আজীবন থেকে যাও। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ইতি, তোমার এক গোপন প্রেমিক। আর কিছুই ছিল না চিরকুটে। মেহবিন ভরকে গেল চিরকুটটি পড়ে। কার এমন সাহস হলো আরহামের কড়া দেহরক্ষীতে পেরিয়ে মেহবিনের ঘরে এসে এমন প্রেম নিবেদন করতে? মেহবিনের নানা জল্পনার মাঝে নিচের থেকে শুনতে পেল মায়েরার হাঁক। মায়েরা হাঁক ছেড়ে আরহামকে ডেকে বলছে, আরাম বেবি, কোথায় তুমি? আজকের দিনেও কি তুমি লেট করবে? কত দেরি হয়ে যাচ্ছে। মায়েরার পরনে বসন্তের হলুদ শাড়ি। আরহাম তড়িঘড়ি করে ঘড়ি পড়তে পড়তেই সিঁড়ি বেয়ে নেমে এসে মায়েরার কাছে দাঁড়িয়ে কানে হাত দিয়ে বলল, সরি মাইরা ডার্লিং, একটু লেট হয়ে গিয়েছে, চলো চলো। আরহাম ও মায়েরার সাথে মিলিয়ে বসন্তের হলুদ পাঞ্জাবি পরে যাচ্ছে। আরহামের মা শিরিন বেগম দুজনকে দেখে নিজের চোখের কাজল দিয়ে নজর কাটিয়ে বললেন, কত সুন্দর লাগছে আমার বাচ্চাদের, কারণ নজর না লাগুক। তা এখন তোরা কোথায় যাচ্ছিস? মায়েরা খুশি হয়ে উত্তর দেয়, প্রথমে বসন্ত উৎসবে, তারপর আরো অনেক জায়গা আছে। আজকে সারাদিন আমরা ঘুরবো। বিয়ের পর আমাদের প্রথম ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। মায়ের কথা শুনে নিজের মুখ ঘুরিয়ে নিচের দিকে চলে আসে মেহবিন। আরিয়ান মেহবিনের পাশে দাঁড়িয়ে বলে, তুই আমার সাথে আয়, আমি তোকে ভার্সিটিতে ড্রপ করে হসপিটালে চলে যাব। হ্যাঁ ভাই, ভালো হবে। তুই বরং স্টুপিড মেয়েটাকে দিয়ে আয়। যা দিনকাল পড়েছে, আজকে দিনে ভার্সিটির কথা বলি, কোথায় যাবে কে জানে। পড়াশোনা তো এমনিতেই চাঙ্গে তুলেছে সে। আরামের কথা শুনে মেহবিন কিছুটা অভিমানের সুরে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, আরিয়ান কাউকে বলে দে, যা করতে যাচ্ছে তাই যেন করে। আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না, আমি যা ইচ্ছে তাই করব, তাতে কার কি। কথাটি বলেই উপরে চলে যায়। আরহাম স্পষ্ট দেখেছে মেহবিনের আখি জোড়ায় থাকা ছলছল অশ্রু। আরহাম কিছুক্ষণ চেয়ে থেকে মায়েরার হাত ধরে বেরিয়ে গেল। মায়েরা এবং আরহাম গাড়ি নিয়ে বেরিয়ে গেল। মায়েরা গাড়িতে উঠেই বলল, আরহাম, আমাদের এক্ষুনি অফিসে যেতে হবে। আজকে মনে হয় কিছু একটা হতে চলেছে। আমারও তাই মনে হচ্ছে। আরহামের কথায় গম্ভীর হয়ে পড়ে মায়েরা। অপরদিকে আরহাম এবং মায়েরাকে একসাথে বেরিয়ে যেতে দেখে অগোচরে থাকা যুবকটি সেই মহিলাকে ফোন দিয়ে বলে, আরহাম মায়ার সাথে বেরিয়েছে। আরহাম আদৌ চাইছেটা কি? নাটক করছে নাকি সবটাই সত্যি? কিছুই তো বুঝে উঠতে পারছি না ম্যাম। ওপাশ থেকে এই উত্তর আসে, তুমি শুধু নজর রাখতে থাকো, বাকিটা আমি দেখছি। অন্যদিকে অভ্রের মায়ের পার্টিতে যাওয়ার জন্য একটা সাদা কাতানের শাড়ি পরে, চোখে কালো কাজল করে, কপালে কালো টিপ পরে নেয় মেহবিন। নিজেকে খুঁটিয়ে দেখে নেয়, মন্দ লাগছে না। আচ্ছা, মায়েরা কি তার থেকেও বেশি সুন্দর? মেহবিন আরহাম এবং মায়েরার বিষয়টি মাথা থেকে ছেড়ে ফেলে। পার্টির উদ্দেশ্যে রওনা দেয় সে।
কিন্তু সেখানে কি সারপ্রাইজ অপেক্ষা করছে তার জন্য? বিয়ের পরেই নিজের প্রাক্তন ভালোবাসাকে কাছ থেকে দেখে এক ধাপ পিছিয়ে গেল মেহবিন। যদিও প্রাক্তন ভালোবাসা বলে ভুল হবে, তার ধারণা মতে সে এখনো ভালোবাসে অভ্রকে। কিন্তু অভ্র, সে আদৌ ভালোবাসে মেহবিনকে নাকি কোনো দিন ভালোবেসেছিল? মেহবিন যখন পার্টিতে প্রবেশ করে তখন অভ্রের মা তাকে একটা বড় পার্টি হলের ভেতরে নিয়ে যায়। মধ্যখানে দাঁড় করিয়ে বললেন, মেহবিন সারপ্রাইজ। সারপ্রাইজ শব্দটি কানে পৌঁছে যাওয়ার সাথে সাথেই মেহবিন দেখতে পায় ব্ল্যাক জ্যাকেট পরিহিত ফুলের বুকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অভ্র। অভ্রকে দেখে মেহবিন এক প্রকার স্তব্ধ হয়ে আছে। যার জন্য এত অপেক্ষা, সেই অপেক্ষার বুঝিও অবসান হলো। তার প্রেমিক পুরুষের আবির্ভাব ঘটল অবশেষে। আপত্তিকে অফিসে বসে কিছু কেসের ফাইল দেখছিল আরহাম। পাশে মায়রা আরহামের দিকে তাকিয়ে আছে। আরহাম খেয়াল করে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, এভরিথিং ইজ ওকে? মায়রা মাথা নাড়িয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আরহাম সেদিকে তেমন গুরুত্ব না দিয়ে কাজে মন দিল। তখনই আরহামের ফোনে একটা কল আসলো। সেই কল রিসিভ করে আরহাম জানতে পারেও অভ্র ফিরে এসেছে। কথাটি শুনে দ্রুত উঠে দাঁড়ালো। মায়রা আরহামকে অস্থির হতে দেখে প্রশ্ন করলো, কি হলো তোমার আরহাম? তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? আমি আসছি। কথাটি বলেই অভ্র দ্রুত বেরিয়ে গেল। মায়েরা বুঝতে পারল না আরহাম হঠাৎ এমন হন্তদন্ত হয়ে কোথায় গেল। অভ্র এগিয়ে এসে মেহবিনের সামনে দাঁড়ালো। মেহবিনের গালে হাত রেখে উচ্ছ্বসিত সুরে বলল, মেহবিন, দেখো আমি ফিরে এসেছি। তুমি একা নও মেহবিন। অভ্রের কথা শুনে তৎক্ষণাৎ নিজেকে সরিয়ে ফেলল। মেহবিনকে সরে যেতে দেখে মুখশ্রী গম্ভীর করে ফেলল অভ্র। মেহবিন মাথা নুয়ে দাঁড়িয়ে আছে। অভ্রের দিকে তাকানোর সাহস হচ্ছে না তার। অদৃশ্য এক জড়তা কাজ করছে। অভ্র ফিরে এসেছে, যতটা খুশি হওয়ার কথা ততটা খুশি হতে পারছে না মেহবিন। অভ্র আরেকটু এগিয়ে যেতে দেখে মেহবিন পিছিয়ে যেতে নিলেই অভ্রের মা এসে মেহবিনের কাঁধে হাত রেখে বললেন, মেহবিন, আমার ছেলে ফিরে এসেছে এত দূর থেকে শুধুমাত্র তোমার জন্য। আজকের দিনে অন্তত আমার ছেলেকে ফিরিয়ে দিও না। অভ্রের বাবা তোমাকে আরহামের মায়ের হাতে তুলে দিয়ে যেই ভুলটি করেছিল, সময় এসেছে সেই ভুল শোধরানোর। অভ্রের মায়ের কথার মাঝেই অভ্র মেহবিনের সামনে দাঁড়িয়ে বলে, মেহু, তুমি তো আমাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসো। আরহামও এখন অন্য কাউকে বিয়ে করে ফেলেছেন, তাহলে আমরা কেন পারবো না? মেহবিন হয়তো কিছু বলতে চাইছিল, কিন্তু অভ্র তাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে একটা ডায়মন্ডের রিংয়ের বক্স বের করে। তা থেকে ছোট্ট একটা ডায়মন্ডের রিং বের করে মেহবিনের সামনে ধরে হাঁটু কেটে বলে, আই লাভ ইউ মেহবিন, আই রিয়েলি লাভ ইউ। প্রথমে আমি আমার ভালোবাসা বুঝতে পারিনি, কিন্তু যখন আরহাম তোমাকে বিয়ে করে ফেললো, আমি তখন ক্ষণে ক্ষণে উপলব্ধি করেছি আমি ঠিক কতটা তোমাকে ভালোবাসি। কিন্তু বিশ্বাস করো, যখন শুনেছি তোমাদের ডিভোর্স হয়ে গিয়েছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ছুটে চলে এসেছি দেশে শুধুমাত্র তোমাকে নিজে করার জন্য। মেহবিন কিছুটা দ্বিধাজড়িত গলায় শুধায়, কিন্তু অভ্র? কোনো কিন্তু নয় মেহবিন, আজকের দিনে অন্তত তুমি আমাকে ফিরিয়ে দিও না। মেহবিন, উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন? মেহবিনের ভালোবাসার মানুষ তাকে নিজের থেকে আপন করে নিতে চাইছে, কিন্তু মেহবিনের মন কিছুতেই সায় দিচ্ছে না। তার মন মস্তিষ্ক জুড়ে যেন আরহামের বিচরণ। মেহবিনের থেকে কোনোরূপ উত্তর না পেয়ে অভ্র বিনা অনুমতিতে মেহবিনের হাত ধরে আংটি পরিয়ে নিতে নিলে হুট করেই মাঝখানে আরহাম এসে মেহবিনকে নিজের পেছনে সরিয়ে রেখে অভ্রের সামনাসামনি দাঁড়িয়ে বাঁকা হাসি দিয়ে দাঁড়িয়ে থাকে। আরহামকে বোধহয় এই সময় আশা করেনি অভ্র। অভ্র বিরক্তির সহিত প্রশ্ন করে, আরহাম, তুই এখানে কি করছিস? আরহাম কিছুটা অবাক হওয়ার ভঙ্গিমায় উত্তর দেয়, ও মাই গড, আমার বউকে তুই আমার পারমিশন ছাড়া বিয়ের প্রপোজাল দিচ্ছিস? সেটা আমি কি করে মেনে নিব বলতো? যাক গে, প্রপোজ করবি ভালো কথা, তো আমার থেকে পারমিশন নিবি তো নাকি? তোর বউ মানে? অভ্রের বোকা প্রশ্নে আরহাম কিছুটা উচ্চস্বরে হেসে মেহবিনের দিকে কড়া চোখে তাকিয়ে জবাব দেয়, কেন? যাকে তুই প্রপোজ করছিলি সে তোকে বলেনি? আমাদের ডিভোর্সের এখনও 3 মাস বাকি, প্রসেসিং চলছে। তাছাড়া সে এখনও আমার বাড়িতে থাকতে বাধ্য, তাই তোর এখন বিয়েটা করা হচ্ছে না। অভ্রের মা এগিয়ে এসে তেড়ে প্রশ্ন করলেন, তুমি তো অন্য কাউকে বিয়ে করেই ফেলেছো, তো এখন তো অভ্র এবং মেহবিনের বিয়েতে কোনো রূপ বাধা দিতে পারো না তুমি। ডিভোর্সের প্রসেসিং চলছে, ফাইন। বিয়েটা 3 মাস পরেই হবে, যখন ডিভোর্সটা কার্যকর হবে। কাকিমণি, তাহলে বিয়ের প্রসঙ্গটা না হয়
3 মাস পরেই দেখা যাবে, ওকে? কথাটি বলেই আরহাম মেহবিনের হাতটা ধরে বাইরে নিয়ে যেতে চাইলে পেছন থেকে অভ্র চেঁচিয়ে মেহবিনকে উদ্দেশ্য করে বলে, মেহু, তুমি কোনো চিন্তা করো না, 3 মাসের ব্যাপার তো। 3 মাস পরেই আমি তোমাকে বিয়ে করব। তখন দেখব আরাম হাসান তালুকদার কি করে আটকায় আমাদের বিয়ে। আরহাম তৎক্ষণাৎ মেহবিনের হাত ছেড়ে অভ্রের কাছে গিয়ে অভ্রের জ্যাকেটের কলার ঠিক করতে করতেই অভ্রের কানে ফিসফিসিয়ে বলে, অভ্র, আমার প্রেয়সীর দিকে নজর দিবি না। আগেও বলেছিলাম, এখনো বলছি, না হলে ইউ হ্যাভ টু পে ফর দিস। আরহাম হাসান তালুকদার ওয়ার্নিং একবারই দেয়, মাইন্ড ইট। কথাটি বলেই অভ্রের কলার ছেড়ে দিয়ে মেহবিনকে নিয়ে বেরিয়ে যায় আরহাম। অভ্র নিজের হাত শক্ত করে মুঠোয় নিয়ে স্মিত হেসে বলে, অব্র তালুকদার থেকে শিকার কেড়ে নেওয়া এত সহজ নয় আরহাম। গাড়িতে মেহবিনের পাশে বসে নিজের মতো করে ড্রাইভ করে যাচ্ছে আরহাম। হিসেব সব গুলিয়ে যাচ্ছে মেহবিনের। অভ্রের হুট করে দেশে ফিরে আসা, তার মধ্যে আরহামের হঠাৎ এমন কাণ্ড, সবকিছু মিলিয়ে বেশ চিন্তিত মেহবিন। খুব আনন্দ হচ্ছে না তোমার? যার জন্য এত অপেক্ষা করছিলে সে ফিরে এসেছে, কিন্তু আফসোস মাঝখানে আমি চলে এলাম। এতক্ষণে ঘটনা নীরব দর্শকের ন্যায় দেখে গেলেও বর্তমানে আরহামের খোঁচানো কথায় নিজেকে নিশ্চুপ রাখতে পারল না মেহবিন। মনে পড়ে গেল আরহাম এবং মায়রার ঘনিষ্ঠ মুহূর্তগুলো। মেহবিন কিছুটা চেঁচিয়ে জবাব দিল, আমি অভ্রকে ভালোবাসি। হ্যাঁ, আমি খুশি হয়েছি। আপনার তাতে কি? মুক্তি দিচ্ছেন না কেন আমাকে? নিজে তো বিয়ে করে দিব্যি বউ নিয়ে সুখে আছেন, আমি করলেই দোষ? আরহামের মুখশ্রী রাগে টকটকে লাল আভাতে আচ্ছন্ন হয়ে গেল। সে শান্ত গলায় বলল, মেহবিন স্টপ। মেহবিন যেন থামলই না। সে তার সব ক্ষোভ উগরে দিয়ে বলল, কেন থামবো আমি? আপনি আমাকে দয়া করে মুক্তি দিন। আমি পারছি না আপনার বন্দিনী হয়ে থাকতে। আমিও মানুষ আরহাম সাহেব, আর কত সহ্য করব আমি? আমি যদি আমার ভালোবাসার মানুষের কাছে ফিরে যাই তাতে দোষের কি? আরহাম সহ্য করতে না পেরে গাড়ি থামিয়ে মেহবিনের কোমর টেনে নিজের কাছে এনে নেয়। অতঃপর মেহবিনের ললাটে নিজের ললাট থেকে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, আরহাম মেহবিনের কোমর পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে রেখেছে। তার গরম নিঃশ্বাস মেহবিনের পিঠে ছুঁয়ে যাচ্ছে বারংবার। মেহবিন ধীর গলায় কাঁপা কাঁপা সুরে বলল, আরহাম সাহেব ছাড়ুন, ব্যথা পাচ্ছি। আরহাম ছাড়লই না। কিছুক্ষণ অনুভব করলেও তার প্রেয়সীর বুকের স্পন্দন, যা প্রতিনিয়ত কম্পিত হচ্ছে বারংবার। আরহাম মেহবিনের দিকে গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করল। ভয়ার্থ মুখশ্রী, কাপা কাপা অধর জোড়া, নেত্রপল্লবে বিরাজমান ভারক নেশা, যা আরহামকে বর্তমানে আকর্ষণ করছে। আরহাম নিজেকে নিয়ন্ত্রণ করে মেহবিনকে ছেড়ে দিয়ে গায়ে থেকে বেরিয়ে গেল, নয়তো সে ভয়ানক কাণ্ড ঘটিয়ে ফেলবে। মেহবিনের বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলল। আরহামের অদ্ভুত আচরণে তার কাছে সুবিধা ঠেকল না। সে জানা দিয়ে আরহামের দিকে তাকালো। আরহাম একটা বোতল হাতে নিয়ে তা থেকে পানি ঠকঠক করে পান করলো। অতঃপর মুখে ভালো করে ছিটিয়ে নিল। মেহবিন শুধু নীরব দর্শকের ন্যায় পর্যবেক্ষণ করে গেল। মেহবিনও গাড়ি থেকে বেরিয়ে আরহামের পাশে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দিল, কেন করছেন এইসব? আরহাম বোতলটুকু এগিয়ে দিল মেহবিনের দিকে। মেহবিন নিল না। পানি খেয়ে নাও। স্টুপিড মেয়েদের মাথায় জটিল হিসাব ঢুকবে না, এলোমেলো লাগবে, তোমার হিসাব খুঁজতে গিয়ে তলিয়ে যাবে। মেহবিনের কাছে আরহামের কথা অদ্ভুত ঠেকল। মেহবিন যেতে নিলেই আরহাম মেহবিনের হাত আঁকড়ে ধরে। মেহবিন আরহামের দিকে তাকাতেই আরহাম অসহায় আঁখি জোড়া তড়িৎ গতিতে পলক ফেলে শুধায়, আমি না হয় বলতে পারি না, তাই বলে কি তুমি বুঝবে না? কতটা ব্যথা, কতটা আবেগ ছিল কথাটিতে। না চাইতো মেহবিনের আঁখি জোড়া ছলছল হয়ে ওঠে। নিজেকে অসহায় লাগছে তার। বুঝতে গিয়েও বুঝতে পারছে না সে। তার মস্তিষ্কে শুধুমাত্র মায়রা এবং আরহামের ঘনিষ্ঠ মুহূর্তগুলো হাতছানি দিচ্ছে। আরহাম তার হাত জোড়া ছেড়ে দিয়ে হতাশ সুরে বলল, গাড়িতে উঠে পড়ো মেহবিন। মেহবিন বিরক্তি দেখালো না, চুপচাপ গাড়িতে বসে পড়ল। অন্তু তালুকদার বাড়িতে এসে জানতে পারলো মেহবিন বাড়িতে নেই। তাই আরহামের মায়ের অনুমতি নিয়ে সে মেহবিনের ঘরে গিয়ে মেহবিনের ঘরটা ঘুরে দেখছে। আরহামের বাড়ির প্রতিটি ঘর যেন একটা বড় বড় ড্রয়িং রুমের ন্যায়। একসাথে অনেকগুলো মানুষ এক ঘরে খুব সহজেই থাকতে পারবে। অন্তু গিয়ে মেহবিনের বারান্দায় দাঁড়িয়ে চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করলো। আরিয়ান মেহবিনের ঘরে এসেছিল মেহবিনের সাথে গল্প করতে। মেহবিনকে ঘরে না পেয়ে সে বারান্দার সামনে গিয়ে দেখতে পেল অন্তু অপরদিকে ঘুরে দাঁড়িয়ে আছে।
অন্তু এবং মেহবিনের শারীরিক গঠনে কিছুটা মিল থাকায় আরিয়ান অন্তুকে মেহবিন ভেবেই আদেশের সুরে বলল, মেহু, তোর একমাত্র এক্স দেবর সারাদিন খাটুনি করে বাসায় ফিরলো, অথচ তুই বারান্দায় বসে আছিস। যা গিয়ে আমার জন্য কপি করে নিয়ে আয়। আরিয়ানের কথায় অন্তুর মাথায় দুষ্ট বুদ্ধি চাপল। আরিয়ানের কথা সে অনেক শুনেছে, সে নাকি কলেজে ক্রাশ বয়। আরিয়ানের গলার স্বর শুনে সে বুঝে ফেলেছে আরিয়ান স্বয়ং তার পিছনে দাঁড়িয়ে আছে। সে খানিকটা এসে গলার স্বর কিছুটা চিকন করে শুধালো, অসভ্য ছেলে, এক্স ভাবি হই আর প্রেজেন্ট ভাবি হই। ভাবি তো, তাকে অর্ডার করছিস? এত বড় স্পর্ধা তোর? এক্ষুনি পা ধরে মাপচা, নালে ফুপিকে গিয়ে তোর নামে নালিশ করিয়ে গালে থাপ্পড় খাওয়াবো। কথাটি বলে মাফ চাওয়ানোর জন্য অন্তু নিজের পা পেছন থেকেই বাড়িয়ে দেয়। আরিয়ান গলার স্বর শুনে অনায়াসে বুঝতে পারে মেহবিন নয়, তার সাথে অন্তু ফাজলামি করছে। রাহেলার থেকে শুনেছিল যে মেহবিনের সাথে দেখা করতে অন্তু এসেছে। আরিয়ানও দুষ্টুমি করে বলে ওঠে, এক্স ভাবি যেহেতু বলেছে, তাহলে মাপ তো চাইতেই হয়। কথাটি বলেই আরিয়ান পেছন থেকে অন্তুর পাটা টেনে ধরে। টান সামলাতে না পেরে মেঝেতে পড়ে গিয়ে কোমরে হাত দিয়ে মাগু বলে চেঁচিয়ে ওঠে অন্তু। খিলখিলিয়ে হেসে ওঠে আরিয়ান। অন্তু এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় আরিয়ানের হাসি মাখা মুখশ্রীখানা দেখে। বর্ষাকালে ছোট্ট একটা অংশে একটা তিল দৃশ্যমান, যা হাসলে সুস্পষ্ট হয়ে ওঠে। বেশ সুন্দর লাগে এই দৃশ্যটি। ছেলেদের বুঝি হাসলে এত সুন্দর লাগে? আরিয়ান হাসতে হাসতে খেয়াল করলো অন্তুর গালে হাত দিয়ে বসে আছে। আরিয়ান কিছুটা ঝুঁকে অন্তুর মাথায় আলতো করে মেরে বলল, আরিয়ান হাসান তালুকদারের সাথে চালাকি করে লাভ নেই, মিস, বুঝলে? আরিয়ানের কথার মাঝেই মেহবিন তার ঘরে প্রবেশ করে আরিয়ান এবং অন্তুকে মেঝেতে দেখে প্রশ্ন করে, অন্তু তুই কখন এলি? আর আরিয়ান, তোরা এইভাবে মেঝেতে কি করছিস? আরিয়ান দ্রুত উঠে যায়। মেহবিনের হাত ধরে অন্তু উঠে দাঁড়ায়। আরিয়ান হাসতে হাসতে জবাব দেয়, তোর গাধা বান্ধবী দ্য গ্রেট আরিয়ান হাসান তালুকদারকে বোকা বানাতে চেয়েছিল, কিন্তু নিজেই বোকা বনে গেছে। জাস্ট আ ব্লাডি ফুল। রাগে ফুসতে ফুসতে অন্তু মাথা নিচু করে চেঁচিয়ে জবাব দেয়, আমাকে একদম অপমান করবেন না আরিয়ান ভাইয়া, চুপ করুন। মেহবিন কিছু না বুঝতে পেরে বলল, এখানে হচ্ছেটাকে আমাকে কেউ ক্লিয়ার করে বলবে? অন্তু, তুই কি করেছিস? অন্তু মুখ ঘুরিয়ে জবাব দিল, তোর এত কিছু শুনতে হবে না। আরিয়ান আরেক দফা হেসে উঠে কোমরে হাত রেখে তাদের কথার মাঝেই নিচ থেকে ডাক আসে, স্টুপিড মেয়ে, কোথায় তুমি? কথাটি ভেসে ওঠে। মেহবিনের বুঝতে বাকি নেই আরহাম তাকে ডাকছে। এই লোক ছাড়া তাকে স্টুপিড বলে সম্বোধন কেই বা করবে। তাই মেহবিন সহ আরিয়ান এবং অন্তু নিচে নেমে আসে। মেহবিনকে নিচে নামতে দেখে আরহাম মেহবিনের হাতে একটা বড় প্যাকেট ধরিয়ে বলে, তোমার যে কালকে থেকে মাইগ্রেনের ব্যথা উঠেছে, কাউকে জানাওনি কেন? রাহেলার থেকে আমাকে জানতে হলো। নিজের খেয়াল রাখতে পারো না নাকি, স্টুপিড কোথাকার? মেহবিন প্যাকেট দেখতে পায় তাতে কিছু মাইগ্রেনের ওষুধ আছে। মেহবিন না খুশি আরিয়ানকে উদ্দেশ্য করে বলে, আরিয়ান, তোর ভাইকে বলে দে নিজের বউকে নিয়ে যেন ব্যস্ত থাকে, আমার ব্যাপারে যেন নাকটা একটু কম গলায়। আমি কারো ব্যাপারে নাক গলাচ্ছি না। তুমি যেহেতু আমার বাড়িতে আছো, সুতরাং এইটা আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে। মামার আমানত হিসেবে তুমি আছো আমার কাছে, আমানতে খেয়ানত কি করে করি? আর যাই হোক, আরহাম হাসান তালুকদার নিজের ডিউটি খুব ভালোভাবে ফুলফিল করতে পারি, ইউনো। আরহামের কথা শুনে মনটা বেজায় খারাপ হয়ে যায় মেহবিনের। আরহামের কাছে সে শুধুই দায়িত্ব, কিন্তু কেন এই দায়িত্ব বয়ে বেড়াচ্ছে আরহাম? কেনই বা অভ্রের কাছে তাকে ফিরে যেতে দিল না সে? আরহাম সুখী থাকুক তার স্ত্রীকে নিয়ে। মেহবিন তো চায় আরহাম ভালো থাকুক, তবে আরহাম তার ভালো থাকার মাঝখানে কেন মেহবিনকে দেয়াল হিসেবে তৈরি করছে? মেহবিন তো চায়নি আরহাম ভাবুক। মেহবিনের দিকে তাকিয়ে আরমনি বলে ওঠে, অ্যাটলিস্ট আরহাম তার নিজের মানুষদের খুব যত্ন করে আগলে রাখতে জানে। তুমি কি বুঝো, স্টুপিড মেয়ে? মেহবিন হয়তো শুনেছে কথাটি, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। ফ্যালফেল দৃষ্টিতে তাকিয়ে রইল। আরিয়ান মুচকি হাসলো। অন্ত কিছু বুঝতেই পারল না। আরহাম সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সকালে নাস্তা করার সময় আরহামকে নাস্তা পরিবেশন করে মায়েরা আরহামের পাশে বসে পড়ে। রাহেলা এসে আরিয়ান এবং মেহবিনের নাস্তা দিয়ে যায়। শিরিন বেগম অসুস্থ থাকায় তার ঘরেই নাস্তা পাঠানো হয়েছে। নাস্তা খেতে খেতেই মায়েরা আবদার জুড়ে বসে আরহামের কাছে। আরহাম ডার্লিং, আমার কিছু শপিং করার দরকার, তাই আমি ঠিক করেছি আজকে সারাদিন তুমি আর আমি শপিং করব। আরহাম মায়ের চুলগুলো কানে গুজে দিয়ে বলে,
ওকে, তারপর শপিং শেষে একটা ক্যান্ডেল লাইট ডিনার হয়ে যাক, কি বলো? মায়েরা ইয়াহু বলে চেঁচিয়ে ওঠে। আরিয়ান তাচ্ছিল হাসি দিয়ে নাস্তা করতে থাকে। আরহাম তাকায় মেহবিনের দিকে। সে এক দৃষ্টিতে নাস্তার প্লেটের দিকে তাকিয়ে নাস্তা করে যাচ্ছে, যেন তার সামনে কেউ নেই, প্রতিক্রিয়াহীন একজন রমণী। তখনই সেখানে উপস্থিত হয় অভ্র। বর্তমান স্বামীর সামনে ভালোবাসার মানুষে হুট করে হাত ধরলে সেই পরিস্থিতি কেমন বিচ্ছিরি হতে পারে তা আরহামের মুখশ্রী দেখলে স্পষ্ট ধারণা করা যায়। অভ্র হুট করে এসে মেহবিনের হাত ধরে বলে ওঠে, মেহবিন চলো, বেশি দেরি করা যাবে না। অভ্রকে হুট করে আসতে দেখে মেহবিনও কিছুটা ভ্যাবাচাকে খেয়ে যায়। আরহাম হাত শক্ত করে দাঁড়িয়ে অভ্রের শার্ট এক প্রকার টেনেই মেহবিনের থেকে সরিয়ে নিজের সামনাসামনি তার করে অধরের অন্তঃস্থলে জোরপূর্বক হাসির রেখা ফুটিয়ে বলে, দেশে ফিরে প্রথমবার আমাদের বাড়িতে এলি তুই, এসেই ভাইদের রেখে ভাবির কাছে চলে এসেছিস, এইটা কেমন কথা? ভাবি এতই আপন হয়ে গেল? আরহামের সাথে আরিয়ানও তাল মিলিয়ে বলে, এখন তো মেহহীন ভাবি তোর সব হয়ে গেল, কিন্তু আমার যে তোর দুইটা ভাইও আছে সেই দিকে খেয়াল আছে তোর? মেহবিনকে ভাবি সম্বোধন করায় কিছুটা আকাশ থেকে যেন পড়লেও অভ্র অবাক হয়ে প্রশ্ন করে, ভাবি কে ভাবি? আরিয়ান খাবার খেতে খেতে বলে, কেন তুই জানিস না? ভাইয়া এবং মেহু জাস্ট ডিভোর্সের প্রসেসিং চলছে, এখনও কিন্তু পুরোপুরিভাবে ডিভোর্স হয়নি। সো সেই হিসেবে মেহু হলো তোর ভাবি, আর তুই হলি তার আদরের দেবরজি। অভ্র আরিয়ানের কথা শুনে আরহামের দিকে রাগান্বিতভাবে তাকাতেই আরহাম বাঁকা হাসি দিয়ে বলল, তা মেহুর আদরের দেবরজি, ভাবিকে নিয়ে কোথায় যেতে চাচ্ছিলে তুমি এত সকাল সকাল? আমাকে এখন তোকে কৈফিয়ত দিতে হবে? আঙ্গুল দিয়ে আরহামকে প্রশ্ন করে অভ্র। সে আঙ্গুল হাত দিয়ে নামিয়ে ধীর গলায় আরহাম বলে, তোর বড্ড সাহস হয়ে গেছে অভ্র, আরহাম হাসান তালুকদারকে আঙুল উঁচিয়ে প্রশ্ন করছিস। বেশি স্পর্ধা কিন্তু ভালো না। আর হ্যাঁ, দিতে হবে, বিকজ মেহবিন এখনও আইনত আমার স্ত্রী। মেহবিন বুঝতে পারলো সে এখন কিছু না বলে দুই ভাইয়ের মাঝে বেশ বড়সড় ঝগড়া লেগে যাবে। মায়েরা শুধুমাত্র ঠায় বসে নীরব দর্শকের মতো দেখে যাচ্ছে সবকিছু। মেহবিন উঠে আরহাম এবং অভ্রের মাঝখানে দাঁড়িয়ে বলে, হ্যাঁ, আইনত হয়তো আমি এখনো আপনার স্ত্রী, কিন্তু 3 মাস পরেই এই কাগজ কলমের সম্পর্ক থেকে আমি মুক্ত হব। শর্ত মতে আমি ফিরে যাব শুভ্র ভাইয়ের কাছে। কথাটি শুনে আরহাম হাত মুঠো করে শক্ত করে ফেলে। অভ্র তৃপ্তির হাসি হাসে। মেহবিন নিজেকে শক্ত করে অভ্রকে উদ্দেশ্য করে বলে, শুভ্র ভাইয়া আপনি বসুন, আমি রেডি হয়ে আসছি। মেহবিন উপরে চলে যেতে নিলেই আরিয়া মেহবিনের সামনে শিশু থায়। কিন্তু এত সকালে অব্র ভাইয়ার সাথে কোথায় যাচ্ছিস? আমার কিছু বই কিনতে পুরান ঢাকায় যেতে হবে, এত দূরে একা একা যেতে পারবো না, তাই অভ্র ভাইয়াকে বললাম। তাছাড়া আমাদের তো কিছুটা সময় কাটানোর প্রয়োজন বিয়ের আগে, তাই না? কথাটি বলেই সোজা উপরে চলে গেল মেহবিন। একটিবার আরহামের দিকে ফিরেও তাকালো না। আরহামের দৃষ্টি মেহবিনের দিকেই, কিন্তু মেহবিন সোজা উপরে চলে গেল। মেহবিন কাল রাতে কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এইভাবে যন্ত্রণা নিয়ে কতদিন থাকবে সে। আরহাম তো তাকে ডিভোর্স দিয়ে তারই সামনে স্ত্রীকে নিয়ে সংসার করছে, তাহলে সে কেন পারবে না? অবশ্যই পারবে। তাছাড়া অভ্রের সাথে তো শুরু থেকেই তার বিয়ে ঠিক হয়েছিল। সে রেডি হয়ে নিচে গিয়ে অভ্রের সামনে গিয়ে বলে, চলুন আমি রেডি। অভ্রে হাসি মুখে মেহবিনকে নিয়ে বেরিয়ে যায়। আরিয়ানও নাস্তা করে নিজের ঘরের দিকে চলে যায়। সে বুঝতে পারছে তার ভাইয়ের মনে কতটা ভয়ঙ্কর দুর্যোগ চলছে। না পারছে রইতে, না পারছে সইতে। আরহাম তার হাতে থাকা গ্লাসটা ফেলে দিয়ে উপরে চলে যায়। সে চাইলে এখন মেহবিনকে আটকাতে পারত, কিন্তু সে পারবে না। এতে মেহবিনেরই ক্ষতি হতে পারে। চারিদিকে শত্রুপক্ষ নজরে রেখেছে সবকিছু। আরহাম জানালা দিয়ে দেখতে পেল মেহবিন এবং অভ্র এক প্রকার হাসতে হাসতেই বেরিয়ে যাচ্ছে। অভ্রের গাড়িতে উঠে যায় মেহবিন। অভ্র গাড়িতে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। মেহবিনও বুঝতে পেরেছে আরহাম তাদের দিকেই তাকিয়ে আছে। মেহবিন খুব ভালো করে জানে আরহাম তাকে একা ছাড়বে না। সে ঠিকই তার দেহরক্ষীকে গোপনে অভ্র এবং তার পিছনে পাঠিয়ে দিবে। তবে কি আরহামের মনেও তার বসবাস রয়েছে? তাহলে আরহাম কেন তার সাথে এমন করছে? কেন করলো মায়রাকে বিয়ে? যতবারই প্রশ্নগুলো হাতছাড়ে দিচ্ছে তার মস্তিষ্কে, সে ততবারই নিরুত্তর হয়ে যাচ্ছে। অপরদিকে মায়রা আরহামের পাশে দাঁড়িয়ে অবাক হয়ে প্রশ্ন করে, তাকে আটকাবে না? তাকে আটকানোর সাধ্যি আমার নেই।
এত ভালোবাসো কেন তাকে? আরহাম স্মিত হেসে বলে, কারণ আমার মনের গহীনে সে, আমার মনের গহীনে শুধু তারই বসবাস। কথাটি বলেই আরহাম বেরিয়ে যায়। আরহাম তার স্টাডি রুমে গিয়ে তার বক্স থেকে একটা চিঠি বের করে। চিঠি বললে ভুল হবে, এক প্রকার হুমকির চিঠি পায় সে। মেহবিন এবং তার বিয়ের দিনই চিঠিটা পায়। তাতে লেখা ছিল, আরহাম হাসান তালুকদার, নিজের ধ্বংসের জন্য প্রস্তুত হও। তোমার সব থেকে প্রিয় জিনিসকে তোমার থেকে কেড়ে নিব। তার মৃত্যু নিজ চোখে দেখবে তুমি। তুমিও বুঝবে নিজের সব থেকে প্রিয়জনকে হারানোর বেদনাটা কতটা কষ্টের। ধীরে ধীরে মরবে তুমি। অফিসার আরহাম হাসান তালুকদার, প্রস্তুত হও। 3 মাস সময় আছে তোমার হাতে। আরহাম চিঠিটা পড়েই বুঝতে পেরেছিল তার খুব কাছের কাউকে তার কোনো শত্রু কেড়ে নিতে চাইছে। মায়ের পরে আরহামের কাছে সব থেকে কাছে তার প্রেয়সী মেহবিন, সেই ছোটবেলা থেকেই। স্বাভাবিকভাবেই আরহামের মায়ের আয়ু সাময়িক, তিনি ক্যান্সারে এমনিতেই মারা যাবে। তাই স্বাভাবিকভাবেই মেহবিনকেই তার শত্রুরা টার্গেটে রেখেছে। কিন্তু কে সেই শত্রু? তার কোন আপনজনকে কেড়ে নিয়েছিল আরহাম? আরহামের কাছে কোনো উত্তর নেই। সেই শত্রুকে যথাসম্ভব ধরতে হবে। তাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না মেহবিন আরহামের সব থেকে বড় দুর্বলতা। আরহাম বিড়বিড়িয়ে বলে ওঠে, আমার হাতে 3 মাস সময় আছে, তার মধ্যে ওই কালপিটকে ধরতে হবে। বাট হাউ? কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। আরহাম ভাবতে পারল না। উঠে দাঁড়িয়ে শার্ট গায়ে জড়িয়ে বেরিয়ে গেল। বইয়ের স্টোরে এসে একের পর এক বই তুলে নিয়ে তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মেহবিন। অভ্র অস্থির হয়ে মেহবিনের আশেপাশে ঘুরছে। মেহবিন এমনভাবেই বই পড়ছে যেন অভ্র তার পাশে দাঁড়িয়ে আছে, সেদিকে তার খেয়ালই নেই। অথচ মেহবিন এমন ছিল না। সে সর্বদা অভ্রের মনোযোগ আকর্ষণ করতে চাইত। অভ্র কিছুটা ধীর গলায় মেহবিনকে শুধালো, কয়েকদিন পর তো আমাদের বিয়ে, তুমি কি এখনও আমার থেকে দূরে থাকবে মেবিন? চলো কিছুটা সময় আমাদের নিজের মতো করে কাটিয়ে নেই। আজকে ক্যান্ডেল নাইট ডিনার হলে কেমন হয়? বিয়ে এখনো অনেক দূর, এখনই এতটা ক্লোজ হওয়ার কি ঠিক অভ্র ভাইয়া? অভ্র মুখ ঘুরিয়ে ফেলল। মেহবিন অভ্রকে গুরুত্বই দিল না। সে চট করেই বলল, অভ্র ভাইয়া, আপনার মনে আমার জন্য হুট করে ভালোবাসার উৎপত্তি কি করে হলো, তাও আমার বিয়ের পরে? মেহবিন সন্দেহের প্রশ্নের জবাবে অভ্র অবাক হয়ে উত্তরে বলল, তোমাকে তো বলেছিলাম মেহবিন, তোমার থেকে দূরে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। তাছাড়া আমাদের বিয়েটা তো অনেক আগে থেকে ঠিক হয়েছিল। মাঝখান থেকে আরাম এসে। অভ্রের কথার মাঝে মেহবিন হাত দিয়ে তাকে থামিয়ে কিছুটা তাচ্ছিলের হাসি দিয়ে শুধায়, বুঝলাম অভ্র ভাইয়া, আমার প্রচন্ড পানির তৃষ্ণা পেয়েছে, চট করে একটা পানির বোতল কিনে নিয়ে আসুন। আমি এখনই নিয়ে আসছি। কথাটি বলেই অভ্র স্টোর থেকে বেরিয়ে যায়। অভ্র বেরিয়ে যেতেই মেহবিন স্টোরের আরেক পাশে গিয়ে পেছনে ঘুরে থাকা ব্যক্তির পেছনে গিয়ে দাঁড়ায়, যিনি এক প্রকার বই কেনার ফান ধরে বই হাতে দাঁড়িয়ে আছে। মেহবিন কিছুটা কেসে বলল, আরহাম সাহেব, আপনার বউ কি জানে আপনি আমার সব কাজ আপনার সব কাজ ফেলে আপনার প্রাক্তন বউকে পাহারা দেওয়ার জন্য বাইরের দোকানে ঘুরে বেড়াচ্ছেন? প্রাক্তন বউ তার প্রেমিকের সাথে কিভাবে নিজেদের মতো সময় কাটাচ্ছে তার নজর রাখতে এসছেন বুঝি আরহাম সাহেব? মেহবিনের প্রশ্নে কাশতে কাশতে আরহামের হাত থেকে বই পড়ে যায়। সে হয়তো আশা করেনি মেহবিন তাকে এতটা দ্রুত সময়ে চিনে ফেলবে। মেহবিন আরহামের ভয়ার্ত মুখশ্রী দেখে মুখ চেপে হাসে। আরহাম দ্রুত বইখানা তুলে মেহবিনকে হাসতে দেখে ক্ষিপ্ত গলায় প্রশ্ন করে, হাসছো কেন স্টুপিডের মতো? কারণ আপনার ভাষ্য মতে আমি স্টুপিড, তাই। কিন্তু আপনি প্রথমে বলুন, আপনি অফিসে না গিয়ে আমার উপর গোয়েন্দাগিরি করছেন কেন? আরহাম পকেটে হাত রেখে কিছুটা ভাব নিয়ে ঠোঁটের কোণে হালতো হাসি ফুটিয়ে বলে, আমার এত ফালতু সময় ওয়েস্ট করার মতো সময় নেই যে তোমার উপর নজরদারি করব। আপনি জাস্ট ভুর কুচকে মেহবিন ফের প্রশ্ন করে। আরহাম তার হাতে থাকা উপন্যাসের বইটা দেখিয়ে বলে, মায়েরার নাকি খুব বই পড়ার শখ হয়েছে, তাই এসেছিলাম কিনতে। তা সেই বই তো লোকাল এরিয়া থেকেই নিতে পারতেন, হঠাৎ পুরান ঢাকায় কেন আসলেন? আসলে একটা ক্লায়েন্ট মিটিংয়ে এদিকে এসেছিলাম, তাই আর কি এই দোকান দেখে ঢুকে পড়েছিলাম। হঠাৎ এই দিকে মিটিং পড়লো কেন? আরহাম মেহবিনের পুলিশের ন্যায় জেরাতে কিছুটা নয় বেশ বিরক্ত হয়। একজন ক্রাইম অফিসার হয়ে স্টুপিড মেয়েটার জেরা নিতে পারছে না আরহাম।
আরহামের ভ্যাবাচাকা মুখশ্রী দেখে বেশ মজা পাচ্ছে মেহবিন। সে মুখ চেপে হাসছে। আরহাম আঙ্গুল তাক করে মেহবিনকে কিছু বলার পূর্বেই সেখানে বোতল হাতে নিয়ে অভ্র উপস্থিত হয়। আরহামকে যেন এই মুহূর্তে দেখে বেশ অবাক সে। অবাক হয়ে প্রশ্ন করে, এখানে কি করছিস তুই? আমার যতটুকু ধারণা এই সবটা তোর নয়, সো আমি এখানে কি করছি তার কোনো কৈফিয়ত তোকে দিব না। আরহামের থেকে এমন উত্তর পেয়ে অভ্র রাগে দাঁত কটমট করে বলে, মেহবিন চলো, আজকে আমরা সারাদিন ঘুরে রাতে ক্যান্ডেল নাইট ডিনার যাব। মেহবিনও আরহামকে এক প্রকার শুনিয়ে জবাব দেয়। হ্যাঁ চলুন, যাওয়া যাক। মেহবিনের উত্তর পেয়ে অভ্র মেহবিনের হাত ধরে তাতে বাদ সেজে অভ্রের থেকে মেহবিনের হাত ছাড়িয়ে নেয় আরহাম। অভ্র ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, এটা কি হলো? আগে বলেছিলাম ও তোর বড় ভাবি হয়, যখন তখন হাত ধরবি না। তাও দেখছি তুই বারবার কথার অবাধ্য হচ্ছিস। হাত কি আস্ত রাখতে চাইছিস না? আরহাম শেষের কথাটি খুব আস্তে করে বলায় মেহবিন শুনতে পায় না। অভ্র হাত নামিয়ে হুমকিতে এক প্রকার দমে যায়। আরহামের স্বভাব সে জানে, সহজেই রেগে যায় না। রেগে গেলে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। মেহবিন আরহাম এবং অভ্রের মাঝে দাঁড়িয়ে আরহামের দিকে রাগান্বিত ভাবে তাকিয়ে বলে, আপনার সমস্যাটা কি বলুন তো? বন্দি তো করেই রেখেছেন, এখন কি আমাকে ঘুরতেও দেবেন না? আরহাম প্রশ্ন জবাবে মুচকে এসে বলে, দিব তো, কিন্তু তোমরা দুজন না, আমরা তিনজন। অভ্র সঙ্গে সঙ্গে বলে ওঠে। হোয়াট? মেহবিন অবাক হয়ে তাকিয়ে থাকিয়ে আরহাম অভ্রের কাঁধে হাত রেখে বলে, এত অবাক হওয়ার কি আছে ভাই? এতদিন পরে দেশে ফিরে শুধু ভাবির সাথেই ঘুরলে চলবে? ভাইয়ের সাথেও তো ঘুরতে হবে, ভাইকেও টাইম দিতে হবে। তাছাড়া ক্লায়েন্টের সাথে মিটিং করে আমি এখন ফ্রি, সো আমরা তো একসাথে একদিন ঘুরতেই পারি, তাই না? মেহবিন আরহামের কথা শুনে কিছুটা তীক্ষ্ণ গলায় খোঁচা মেরে শুধালো, কিন্তু আপনার মায়েরা ডার্লিং কোথায়? সে আপাতত তার পাপার বাড়িতে গিয়েছে, আর আমি আমার ভাইয়ের সাথে একটা দিন স্পেন্ড করব। তাতে কে কি বলবে? আরহামের জবাবে মেহবিন থেমে যায়। অভ্র শক্ত মুখশ্রীতে দাঁড়িয়ে থাকে। তার সব প্ল্যানের মধ্যে আরহাম যেন এসে জল ঢেলে দিয়েছে। কিছু বলতেও পারছে না, মুখ খিচে দাঁড়িয়ে রইল সে। আরহাম তা দেখে বাঁকা হাসলো। মেহবিনের নজরে তা এড়ালো না। মায়েরা আরহামের মায়ের ঘরে এসে দরজায় টোকা দেয়। দরজার শব্দ অনুসরণ করে আরহামের মা মায়েরাকে দেখে বলে, মায়েরা, তুমি তোমার বাবার বাড়ি থেকে এসে গেছো? কেমন আছেন তিনি? মায়েরার মা নেই, বাবা আছেন শুধু। ব্যবসার কাজে বিদেশে ঘুরে বেড়ান। কাল রাতে বাংলাদেশে এসেছেন। বাবা এসেছে শুনে বাবাকে দেখতে ছুটে গিয়েছিল মায়েরা। মায়েরা শিরিন বেগমের পাশে বসে বলে, আলহামদুলিল্লাহ ভালো। আন্টি, আপনার শরীর এখন কেমন? শিরিন বেগম হতাশ হয়ে বললেন, আগের থেকে ভালো। কিছুক্ষণ পরে আরিয়ানের সাথে হসপিটালে যাবে। কী সব ট্রিটমেন্ট নাকি শুরু করবে। আরিয়ান যতই চেষ্টা করুক, আমি তো জানি আমার হাতে সময় একদমই নেই। মেহবিনকে ছোটবেলা থেকেই নিজের ছেলের বউ করার ইচ্ছে ছিল। ভালোই ভালোই বিপদটা কেটে গেল। আরহাম এবং মেহবিনের সুখের একটা সংসার হবে। ওদের সুখী দেখলেই শান্তিতে মরতে তো অন্তত পারবো। মায়েরা শিরিন বেগমের কথা শুনে কিছুক্ষণ নীরব থেকে প্রশ্ন করলো, আপনার শেষ ইচ্ছা ছিল মেহবিনকে নিজের ছেলের বউ হিসেবে দেখে যাওয়া, কিন্তু কেন? হঠাৎ এমন কেন? হঠাৎ এমন প্রশ্ন করলে যে মা? না মানে, আপনার কেন মনে হলো না মেহবিনের থেকে হয়তো অন্য কেউ আপনার ছেলের বউ হবার যোগ্যতা রাখে? কথাটি বলেই মাথা নুয়ে ফেলল মায়েরা। শিরিন বেগম আলতো হেসে নিজের চশমার চোখে দিয়ে পাশে থাকা আরহাম এবং মেহবিনের একটা ছোটবেলার ছবি মায়ের হাতে দিল। মায়েরা দেখতে পেল দুই ঝুটি করা ছোট্ট একটা মিষ্টি মেয়ে গাছের নিচে বসে ফুলের মালা গাছে। বয়স আনুমানিক 6-7 বছর হবে। সেই মেয়েকেই গাছের আড়াল থেকে মুগ্ধ হয়ে 12 থেকে 13 বছরের কিশোর দেখে যাচ্ছে। পরনে তার স্কুল ড্রেস, এলোমেলো চুল, ফর্সা ঘামার্ত মুখশ্রী। চিনতে পারছে এদের? শিরিন বেগমের প্রশ্নে মায়েরা শিরিন বেগমের দিকে তাকাতেই তিনি জবাব দেন, আমার ছোট্ট আরহাম এবং মেহবিন। ছবিটা মেহবিনের বাবা মানে আমার ভাই তুলেছিল। বাগানটি মেহবিনদের। দুপুরের দিকে ছোট্ট মেহবিন গাছের নিচে বিভিন্ন ফুলের মালা গেঁথে বানাতো। আমার ছোট্ট ছেলেটা সেই দৃশ্য দেখতে
স্কুল থেকে ক্লান্ত হয়ে প্রতিদিন ছুটে যেত তার মামুর বাসায় শুধুমাত্র তার প্রেয়সীকে দেখতে। ছোটবেলা থেকেই মেহবিনের প্রতি আলাদা এক টান ছিল আরহামের। অন্য কেউ না বুঝলেও আমি বুঝতাম আমার ছেলেটা ধীরে ধীরে ভালোবেসে ফেলেছে এই ছোট্ট মেহুকে। মায়েরা ফিরে ছবিটার দিকে তাকালো। শিরিন বেগম পুনরায় বলল, আমার ছেলেটা ছোট থেকে চাপা স্বভাবের। অব্রর সাথে যখন মেহবিনের বিয়ে ঠিক হলো তখন আমি দেখেছিলাম আমার ছেলেটা কতটা ভেঙে পড়েছিল। বলতে পারতো না, কিন্তু আমি তো মা, আমি অনুভব করেছিলাম মেহুকে ছাড়া আমার ছেলেটা মরেই যাবে। তাই শেষমেশ শেষ সময়ে ভাইয়ের কাছে মেহুকে চেয়ে বসলাম। বোনের আবদার রেখে ভাইও তার মেয়েকে আমার ছেলের হাতে তুলে দিল। কিন্তু হঠাৎ এমন বিপদ, সব এলোমেলো হয়ে গেল। জানি না আমার মেহু এবং আরহাম কবে এক হবে। কথাটি বলেই শিরিন বেগম দীর্ঘশ্বাস ফেলল। অপরদিকে শপিং মলে আরহাম এবং অভ্রের সাথে মেহবিনের একটার পর একটা দোকানে ঢুকে নিজের জন্য জামা চুজ করছে, কিন্তু তার কোনো কিছুই পছন্দ হচ্ছে না। অভ্র কোনো জামা পছন্দ করে দিলেই আরহাম এক প্রকার নাক সিটকে তা প্রত্যাখ্যান করে দিয়ে বলে, ছি, তোর চয়েস এত বাজে, এইসব রং স্টুপিড মেয়েকে একদম মানাবে না। মেহবিনেরও অভ্রের পছন্দ করা জামাগুলো তেমন একটা পছন্দ হয়নি, তা তার মুখশ্রী দেখলেই বোঝা যাচ্ছে। অভ্র কোমরে হাত রেখে বলে, তাহলে কোন রং মানাবে মেহবিনকে? আরহাম তার পাশে থাকা একটা টকটকে সবুজ পাড়ের লাল টকটকে শাড়ি মেহবিনের গায়ে জড়িয়ে ধরে। মেহবিনকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলে, দেখো মেয়ে, তোমায় লাল শাড়িতে খুব সুন্দর লাগছে, তোমাকে লাল শাড়ি পরলে বউ বউ লাগবে। আয়না নিজেকে দেখে মেহবিনের অধরের করে তৃপ্তির হাসি ফুটে ওঠে, যার অর্থ তার পছন্দ হয়েছে। অভ্রের একটা ফোন আসায় সে বিরক্ত হয়ে বাইরে চলে যায়। মেহবিন আয়নার সামনে দাঁড়িয়ে ফের আরহামকে প্রশ্ন করে, আমাকে বউ বউ লাগবে বলছি? টুকটুকে বউ? আসল বউ নাকি নকল বউ? মনের মতো বউ। সে বউ আবার কেমন বউ? যেই বউ আমার মনের গহীনে রয়েছে, যাকে ঘিরে আমার মনে হাজারো স্বপ্ন। কে রয়েছে আপনার মনের গহীনে? হাজারো অভিযোগ তাকে ঘিরে ধরে যে রয়েছে আমার মনের গহীনে। মেহবিনের ইচ্ছে ছিল আরহামের থেকে ডিভোর্স নিয়ে অভ্রের কাছে ফিরে যাওয়া। সে তো আরহামকে নয়, বরং অভ্রকে ভালোবাসে। সে ঠিকই করে ফেলেছিল ডিভোর্সের পর, অর্থাৎ 3 মাস পর অভ্রকে বিয়ে করবে। তখন আরহাম কি করবে আন্টি? মায়ের প্রশ্নে কিছুটা নড়েচড়ে বসে শিরিন বেগম। সত্যি তো, বিয়ের পরে একদিনের জন্য আরহামকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারেনি মেহবিন। 3 মাসের সময়টুকু শেষ হয়ে গেলে মেহবিন ঠিকই ফিরে যাবে অভ্রের কাছে। তখন কি করবে আরহাম? আরহামের মা চিন্তিত হয়ে প্রশ্ন করলেন মায়েরাকে। কিন্তু মা, ডিভোর্সের ব্যাপারটাও তো নকল বানিয়েছে আরহাম, তবে মেহবিন কি করে যাবে? ওদের তো আসলে ডিভোর্সটাই হয়নি। মায়েরা আরহামের মায়ের পাশে বসে। আরহামের মায়ের হাত ধরে গম্ভীর সুরে জবাব দেয়, ডিভোর্স হয়নি, কিন্তু হতে কতক্ষণ? মেহবিন কখনো আরহামকে ভালোবাসেনি। মেহবিনের মন প্রাণ জুড়ে শুধু অভ্র ছিল। যখন বিপদটা কেটে যাবে তখন সব সত্যি জানার পরেও অভ্রের কাছে ফিরে যেতে মেহবিন আরহামের কাছে জোর করে ডিভোর্স চাইবে। হয়তো মেহবিনকে আরহাম জোর করেই আটকাতে পারবে, কিন্তু ভালোবাসা সেটা কি কখনো পাবে? আরহামের কি ভালোবাসা পাওয়ার অধিকার নেই আন্টি? ছেলের ভবিষ্যতের তিক্ত বেদনার কথা চিন্তা করে শিরিন বেগমের মায়ের মনে অদ্ভুত এক ভয় প্রবেশ করলো। আরহামের জন্য তিনি মেহবিনকে বউ করে নিয়ে এসেছিলেন, কিন্তু মেহবিন তো অভ্রের জন্য তাকে ছেড়ে দিতে পারে। তখন কি করবে শিরিন বেগম? কি করে সামলাবেন ছেলেকে? নিজের মনকে সামলিয়ে নিম্ন সুরে শিরিন বেগম শুধায়, মেহবিন নিশ্চিন্ত আমার ছেলেকে ভালোবেসে ফেলবে। দেখো, ভালোবাসার হলে আগেই ভালোবাসতো। যা তখন হয়নি তা এখন হবে, তা কি আশা করেন আপনি? তাছাড়া এখন তো অভ্রও দেশে ফিরে এসেছে। আশা করি আমার কথাগুলো ভেবে দেখবেন আন্টি। উঠছি এখন, কিছু লাগলে জানাবেন। কথাটি বলে আরহাম এবং মেহবিনের ছোটবেলার ছবিটা খাটের কোনায় সযত্নে রেখে শিরিন বেগমের ঘর থেকে বেরিয়ে গেল মায়েরা। শিরিন বেগম পড়ে গেলেন বেশ দুর্ঘটনায়। কি করবেন ভেবেই পাচ্ছেন না। আরহামের কথা শুনে আরহামের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল মেহবিন। কে রয়েছে আরহামের মনের গহীনে? মায়েরা। মায়েরাই হবে হয়তো। মায়েরা আরহামের স্ত্রী, কিন্তু তবুও মেহবিনের আরহামের মুখ থেকে শুনতে ইচ্ছে হলো, কে সে যে রয়েছে আরহামের মনের গহীনে? মেহবিন চট করে প্রশ্ন করে বসলো, কে রয়েছে আপনার মনের গহীনে?
আরহাম স্মিত হেসে জবাব দিল, আমার প্রেয়সী, কে আপনার প্রেয়সী? যাকে আমি ভালোবাসি। ভালোবাসি শব্দটি শুনে বুক ছেদ করে উঠল মেহবিনের। লোকটার মুখে ভালোবাসি শব্দটা কতটা শ্রুতি মধুর শোনাচ্ছে। লোকটা মায়রাকে ভালোবাসে, তাই তো মায়রাকে বিয়ে করেছে। লোকটা কি প্রতিদিন মায়রাকে বলে, মায়রা আমি তোমাকে ভালোবাসি? কথাটি বুঝি খুব ভালো লাগে মায়রার। মায়রার তখন বুঝি নিজেকে ভাগ্যবতী লাগে। হয়তো তখন মেহবিনকে কয়েকশো ধন্যবাদও জানিয়ে দেয় তাদের জীবন থেকে সরে যাওয়ার জন্য। মেহবিনের নেত্রপল্লব ছলছল করে ওঠে, বুক হয়ে উঠল ভারী। আরহাম আয়নায় দিয়ে দেখতে পেল তার প্রেয়সীর নেত্রপল্লবে জমে থাকা বেদনাদায়ক অশ্রু। আরহামের ইচ্ছে হলো সেই অশ্রুটুকু সযত্নে মুছিয়ে দিতে, কিন্তু সে নিজেকে দমিয়ে রাখল। মেহবিনের সামনে দাঁড়িয়ে মেহবিনের মাথায় আলতো টোকা মেরে বলল, স্টুপিড মেয়ের মতো কাঁদছো কেন? মেহবিন সঙ্গে সঙ্গে নিজের আঁখি জোড়ার অশ্রু মুছে দ্রুততার সাথে আরহামের কথার বিরোধিতা দেখিয়ে বলল, কই কাঁদছি, বোধহয় ময়লা ঢুকে গেছে। মেহবিনের মিথ্যে কথা ধরতে পেরে আলতো হাসলেও আরহাম স্মিত হেসে জবাব দিল, এত ভাবতে যেও না মেয়ে, তুমি তো স্টুপিড। এত জটিল হিসাব মাথায় ঢুকবে না। উল্টো হিসাবে গরমিল করে ভ্যাবে করে কেঁদে ফেলবে, যেমন এখন কাঁদছ। ছিচকাদনে মেয়ে একটা। মেহবিন কোমরে হাত গুজে হাত উঁচিয়ে রেগে তেরে গিয়ে প্রশ্ন করলো, কি বললেন? আমি সিচকাদুনি? ছিচকাদুনিই তো। কথায় কথায় কেঁদে দাও। ধরো টিস্যুটা নিয়ে জল মুছে ফেলো। কথাটি বলেই পকেট থেকে টিস্যু বের করে মেহবিনের দিকে আরহাম বাড়িয়ে দিল। মেহবিন নিল না, মুখ ঘুরিয়ে ফেলল। আরহাম মেহবিনকে জোর করে মেহবিনকে নিজের দিকে ঘুরিয়ে টিস্যু দিয়ে যত্ন সহকারে মেহবিনে অশ্রু মুছে দিল। মনে মনে সে বিরাট এক সিদ্ধান্ত নিয়ে ফেলল, তোমার আঁখি জোড়ায় অশ্রুপাত ঘটাতে দিব না প্রেয়সী। আজীবন যত্নে রাখবো তোমার প্রতিটি অশ্রুর কণা। মেহবিন কি আরহামের মনে সেই কথাগুলো শুনলো? হয়তো শুনেনি। আশেপাশে সকলেই মেহবিন এবং আরহামের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। একজন মহিলা আগ বাড়িয়ে এসে মেহবিনকে উদ্দেশ্য করে বললেন, মেহবিনের কিছু বলার পূর্বেই মহিলাটি চলে যায়। আরহাম মিটমিটিয়ে হাসে। অভ্র এসে শুনতে পায় মহিলার কথাটি, সঙ্গে সঙ্গে তার মেজাজ তিক্ত হয়ে ওঠে। সে মেহবিনের কাছে গিয়ে প্রশ্ন করে, তা কি ঠিক করলে, কোনটা নিবেন? মেহবিন অভ্রের জামা সরিয়ে রেখে আরহামের পছন্দ করা শাড়িটা দেখিয়ে বলে, এই শাড়িটা বেশ সুন্দর, আমি এই শাড়িটা নিব। অভ্র মেহবিনের উত্তরে বেশ অসন্তুষ্ট, তা তার মুখশ্রীতে স্পষ্ট। সে বিল দিতে চাইলেই আরহাম আগ বাড়িয়ে নিজের ক্রেডিট কার্ড কাউন্টারে জমা দিয়ে বলে, আজকের বিলটা না হয় আমিই দেই। কেন? তুই কেন আমার হবু বউয়ের শাড়ি বিল দিবি? অভ্রের প্রশ্নে আরহাম স্মিত হেসে জবাব দেয়, ভুলে যাবি না, সে এখনও আমার স্ত্রী। অভ্র বিরক্তির সাথে মেহবিনের দিকে তাকিয়ে বলে, মেহবিন, আমরা কি ক্যান্ডেল লাইট ডিনারে যেতে পারি? আশা করি এখন কেউ আমাদের মাঝখানে ঢুকতে পারবে না। শেষের কথাটি যে আরহামকে উদ্দেশ্য করে বলা হয়েছে তা সে খুব ভালো করেই জানে। সে ঠায় দাঁড়িয়ে থেকে গম্ভীরভাবে দেখতে থাকে অভ্রের কাণ্ড। মেহবিন, আমার গাড়িতে চলো। মেহবিন এক পলক আরহামের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে গাড়িতে উঠতে নিলে আরহাম মেহবিনকে সঙ্গে সঙ্গে পাজা করে তুলে নিল। আরহামের কাছে অভ্র এবং মেহবিন দুজনেই হতবাক। অভ্র ক্ষিপ্রতার সুরে জবাব দিল, এটা কি হলো? রাত 10টা বাজতে চললো। আই থিঙ্ক বিদেশে থেকে তোর এইটা মনে নেই যে তালুকদার বাড়ির বউ হাজব্যান্ড ছাড়া একা রাত 10টার পর বাড়ির বাইরে থাকতে পারবে না। এটা বাড়ির রুলস। মেহবিন যেহেতু এখন আমার বউ, তাই তাকেও সেই রুলস মেনটেন করতে হবে। গট ইট? কথাটি বলেই মেহবিনকে নিজের গাড়িতে তুলে অভ্রের দিকে তাকিয়ে চোখ মেরে শেষ বাজাতে বাজাতে গাড়ি চড়ে গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে নিয়ে গেল আরহাম। সেখানে দাঁড়িয়ে হাত মুঠো করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল অভ্র। এইবারও তার এবং মেহবিনের মাঝখানে এসে আরহাম সব প্ল্যান নষ্ট করে দিল। অপরদিকে শিন বেগমের ঘর থেকে বেরিয়ে মায়রা বারান্দায় এসে দাঁড়ালো। সে শিন বেগমকে এতগুলো কথা কেন বলল জানে না। হয়তো সে কাজটি ঠিক করেনি, কিন্তু সে কি করবে? আরহামের পাশে মেহবিনকে সে সহ্য করতে পারছে না। সে জানে আরহাম মেহবিনকে ভালোবাসে, তবে সে কেন সহ্য করতে পারছে না তাদের একসাথে। মায়ের ভাবনার মাঝখানে ভারী পুরুষ কণ্ঠে কেউ বলে ওঠে, বর্তমান স্ত্রীর স্বামী তার প্রাক্তন স্ত্রীকে
গায়ে থেকে করে করে নামাচ্ছে। ব্যাপারটা যে কোনো মেয়ের জন্য কষ্টদায়ক, হয়তো মায়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। মেহবিনের মতে সে গভীরভাবে উপলব্ধি করছে মায়ের কষ্ট। মেহবিনের নজর যায় বারান্দায় থাকা মায়ের দিকে, কেমন ছলছল নয়নে তাদের দিকে তাকিয়ে রয়েছে। তাই মেহবিন আরহামের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আরহাম মেহবিনের ইচ্ছেকে নাকচ করে কোলে করে সদর দরজার দিকে এগিয়ে যাচ্ছে। আজকে তার শখ হয়েছে তার প্রেয়সীকে কোলে করে নিজের বাড়িতে নিয়ে যাবে, তাকে কষ্ট করে হাঁটতে দেবে না। আরহামের বুঝি শখ হয় না? সে কেন প্রতিবার নিজেকে দমিয়ে রাখবে? কি করছেন কি? ছাড়ুন, আপনার বউ দেখেছে আমাদের, সে কি ভাববে? মেহবিনের প্রশ্নে কিছুটা আলতো হেসে আরহাম জবাব দেয়, মিসেস আরহাম হাসান তালুকদার, আপনিও হয়তো ভুলে গিয়েছেন, আপনিও এখনো পর্যন্ত আমার বউ। ছাড়ুন প্লিজ। নিজের স্বামীর পাশে অন্য কাউকে দেখাটা যে একটা মেয়ের জন্য কতটা কষ্টের তা আপনি কখনোই উপলব্ধি করতে পারবেন না। আমি তো বুঝি, তাই বলছি আমাকে এক্ষুনি নামিয়ে দিন। কেন? তুমি বুঝি ক্ষণে ক্ষণে তা উপলব্ধি করো? তোমারও বুঝি কষ্ট হয়? মেহবিন কিছু না ভেবেই জবাব দিল, তো কষ্ট হবে না? যেখানে নিজের স্বামীর কাছে তার নিজের ছায়াকেও সহ্য হয় না একজন স্ত্রীর, সেখানে তো। মেহবিনের কথার মাঝে আরহাম চট করে পাল্টা প্রশ্ন করে বসলো, তাহলে কি আমাকে তুমি তোমার স্বামীর জায়গাটা দিয়ে ফেলেছো? আচ্ছা, কোনোভাবে কি তুমি আমাকে ভালোবাসো মেহবিন? বলো না। শেষের কথাটি কিছুটা আশা নিয়ে বলে আরহাম। আরহামের প্রশ্নে মেহবিন তার আঁকিচূড়া নামিয়ে ফেলল। কেন যেন আরহামের চোখের দিকে তাকানোর সাহস হচ্ছে না। সে কি জবাব দেবে বুঝতেই পারছে না, হাত পা কাঁপছে তার। আরহাম কেন তাকে হঠাৎ এমন প্রশ্ন করলো? কি বোঝাতে চাইছে আরহাম? আরহাম এখনও তাকে পাজা করে বাগানে দাঁড়িয়ে আছে। শীতল হাওয়া এসে তাদের দুজনের দেহকে ছুঁয়ে দিচ্ছে বারংবার। মৃদু মৃদু কাঁপছে মেহবিন। সেই কম্পন অনুভব করে আরহামের বুকে অদ্ভুত এক ঝড়ের আভাস এসে নাড়া দিচ্ছে। নিজের প্রেয়সীকে হারিয়ে ফেলার ভয়। মেহবিন উত্তর না দিয়ে পুনরায় বলল, আমাকে নামিয়ে দিন আরহাম সাহেব। আরহাম মেহবিনের থেকে জবাব না পেয়ে আশাহত হলো, ভারাক্রান্ত হলে বক্ষ বেদনায়। শূন্য না সেই মেহবিনের অনুরোধ। মেহবিনকে কোলে নিয়ে সদর দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করলো। মায়রাকে মেহবিন এবং আরহামের দিকে বেদনাদায়ক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আরিয়ান পেছন থেকে বলে ওঠে, তোমাকে কোনো কারণে কষ্ট হচ্ছে মায়েরা? পেছন থেকে ভারী পুরুষ কণ্ঠস্বর শুনে পেছন ঘুরে তাকায় মায়রা। আরিয়ানকে দেখে দ্রুততার সাথে নিজের নেত্রকোণের অশ্রুটুকু মুছে ফেলে সে। তড়িৎ গতিতে শুধায়, আমি কেন কষ্ট পাবো হঠাৎ? আরিয়ান মায়রার চারিদিকে ঘুরতে ঘুরতে কিছুটা সন্দেহ প্রকাশ করে বলল, ডাল মে কুছ তো কালা হে। আচ্ছা, তুমি কোনোভাবে নিজেকে আমার ভাইয়ের রিয়েল বউ ভাবতে শুরু করনি তো? আরিয়ানের এমন কথায় কণ্ঠে কাঠিন্য এনে প্রশ্ন করে, কী সব যাতা শুরু করেছো তুমি? আমি তো জাস্ট মিশনের কাজে এসে এখানে আছি। সেটা আমি জানি, তুমিও জানো, কিন্তু একটা কথা বারংবার তুমি ভুলে যাচ্ছ মায়েরা। মাকে কি বলেছো আজকে? তুমি কি ভেবেছো মায়েরা আমি কিছু জানি না? দরজার আড়াল থেকে আমি সব কিছুই শুনেছি। তুমি কিভাবে মেহুর বিরুদ্ধে মাকে উস্কে দিচ্ছ? আরিয়ানের কথায় বারান্দায় বসে জোরে জোরে শ্বাস ফেলে মায়রা। আরিয়ান মায়রার পাশে বসে ক্ষোভের সহিত বলে, আচ্ছা, তোমার এই কথাগুলো যদি আমি একবার ভাইকে বলে দিই তাহলে কি হবে বুঝতে পারছো? আরিয়ানের এমন কথায় মায়রার মধ্যে ভয় এসে হানা দেয়। আরহাম জানতে পারলে সে কিছুতেই মায়রাকে ছেড়ে কথা বলবে না, হয়তো বাড়িতেই থাকতে দেবে না। তখন কি করবে মায়রা? মায়রার মনের অবস্থা বুঝতে পেরে আরিয়ান কিছুটা শান্ত হয়ে মায়রাকে সাবধান করে বলে, দেখো মায়েরা, তুমি একজন ক্রাইম ব্রাঞ্চের অফিসার, নিজের দায়িত্ব সম্পর্কে যথেষ্ট ভালো বোঝো। তুমি এইসব করেই নিজের এবং ভাইয়ের সম্পর্ক নষ্ট করো না, নিজের ডিউটিটা মন দিয়ে করো। নেক্সট টাইম যদি তুমি পুনরায় এইসব করতে যাও তখন কিন্তু আমি চুপ থাকবো না। আই উইল নট স্পেয়ার ইউ। আমি কিন্তু হুমকি দিচ্ছি না, মনে রাখো। আরিয়ান কথাটি বলেই উঠেই চলে গেল। মায়রা দেয়ালে পিঠ থেকে মাথা নিচু করে বসলো। সে কি করবে? সে তো সহ্যই করতে পারছে না আরহাম এবং মেহবিনকে। আচ্ছা, কোনোভাবে কি সে আরহামকে ভালোবেসে ফেললো? মেহবিন শিরিন বেগমের পছন্দের চা করে নিয়ে তার রুমের সামনেই দাঁড়ালো। ভাবলেও আজকে ফুপু আর ভাগ্নি মিলে বেশ খানিকক্ষণ আড্ডা দিবে। সে দরজায় কড়া নাড়ল।
অপর পাশ থেকে অনুমতি পেয়ে সে চটজলদি ঘরে প্রবেশ করে। হাস্যোজ্জ্বল মুখে শিরিন বেগমের সামনে দাঁড়িয়ে চায়ের ট্রেটা বিছানায় রেখে বলল, ফুফি ফুপি, তোমার তো আমার হাতের দুধ চা অনেক ফেভারিট, তাই নিয়ে আসলাম। চুপি চুপি খাবে কিন্তু, আরিয়ান জানলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে বলে দিলাম। আমি বরং দরজাটা ভিজিয়ে দিই। মেহবিনকে দেখে শিরিন বেগমের মাথা হুট করেই গরম হয়ে গেল। মায়ের কথাগুলো তার মনে পড়ে গেল। মেহবিন দরজার কাছে যেতে নিলে শিরিন বেগম তাকে থামিয়ে বললেন, তার দরকার হবে না। শুনেছি তুই নাকি সারাদিন অব্রের সাথে ঘুরে বেরিয়েছিস। মেহবিন, তোর কি মাথায় একটু বুদ্ধি নেই? তুই এখনো আমার বাড়ির বউ। এসব ব্যাহাপনা কিন্তু আমি সহ্য করবো না। ফুপি আসলে আমি মেহবিনকে কিছু বলার সুযোগ না দিয়ে শিরিন বেগম বললেন, ব্যাস, অনেক শুনেছি। আমি চা খাবো না, তুই চা ফেরত নিয়ে যাও। তুমি চা ফেরত নিয়ে যাও, বিরক্ত করবে না, এখন একটু রেস্ট নিচ্ছি। শিরিন বেগমের কথা শুনে মেহবিনের মনটা খারাপ হয়ে গেল। তার ফুপি কখনো তার সাথে এমন গম্ভীর হয়ে কথা বলেনি। আচ্ছা, তার ফুপি কি তাকে ভুল বুঝছে কোনোভাবে? মেহবিন চায়ের কাপ নিয়ে বেরিয়ে গেল। শিরিন বেগম মুখ ঘুরিয়ে শুয়ে পড়লেন। নদীর স্রোতে ন্যায় সময় তার গতির সাথে সমানভাবে তাল মিলিয়ে বয়ে চলল। 3 মাস পেরোতেই হাতে কেবল 15টা দিন বাকি। সব কিছু আগের মতোই স্বাভাবিক রয়েছে। মায়েরা এবং আরহাম টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। আরিয়ান ব্রেকফাস্ট না করে জরুরি অপারেশনের জন্য বেরিয়ে পড়েছে। মেহবিন এক পলক আরহাম এবং মায়েরাকে দেখে। ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিল, তখনই সেখানে অভ্রের মা এসে উপস্থিত। অভ্রের মাকে দেখে আরহাম প্রশ্ন করে, আরে কাকি, তুমি এখানে এতদিন পরে? অভ্রের মা মেহবিনের কাছে এসে মেহবিনের মাথায় হাত বুলিয়ে হাসি মুখে বললেন, 3 মাস পেরোতে তো দেরি নেই, তোদের ডিভোর্সটাও তো হয়ে যাবে। তারপর তো অভ্র এবং মেহবিনের 4 হাত এক করতে হবে, তাই না? তাই ভাবলাম মেহবিনকে নিয়ে বিয়ের কেনাকাটা শুরু করে দেই। চলো মা, অভ্র আমাদের জন্য